তেতে উঠল নমিতা। সাধে তো আর বলি না পচা কুমড়ো, সারাক্ষণ শুধু কাউয়ার মতো কা কা করতে থাকো। তোমার নাম রাখা উচিত ছিল কাউয়া তরফদার। নেমর বাচ্চা। নমিতাকে ধরার জন্য পা বাড়ালো কুষাণ। অবস্থা বেগতিক দেখে পালানোর পূর্ব প্রস্তুতি নিল নমিতা। বুটো দুটো শক্ত করে ধরে ভো দৌড়। রাগে রি রি করছে কুষাণের শরীর। কিশোরীর অসভ্য আচরণ মেজাজ গরম করে দিল তার। ধরতে পারলে আজ কি করতো সে নিজেও জানে না। বাধা শুধু সম্পর্কটা এখনো পবিত্রভাবে জোড়ানো লাগেনি, নয়তো এখনই দেখিয়ে দিত কুষাণের ভিন্ন ভিন্ন অত্যাচার। মাঝখানে কেটে গেল একটা দিন। কুষাণ চলে গেছে তার নানির বাড়িতে। নিকিতা আর ফিরোজাও বেড়াতে এসেছে তরফদার বাড়িতে। কামরাঙা রোদে ভেজা দুপুর। খাওয়া দাওয়া বিশ্রাম নিচ্ছে নিজ রুমে। নমিতার বাবা যেহেতু একজন কৃষক, তাই বাড়িতেই থাকেন। উত্তরাধিকারী সূত্রে বেশ অনেকটা জমিই পেয়েছেন। বয়সকালে ব্যবসা করেও জমিয়ে দিলেন বেশ অনেকটাই অর্থ। সেসবে দিব্যি চলছে তাদের সংসার। হঠাৎ নমিতার মা ঘরে ঢুকে পড়ল। নিমু, বসার ঘরে আয়, তোর বাবা ডাকছে। তড়িঘড়ি করে ফোনটা রেখে অন্যটা মাথায় চেপে চলে গেল বসার ঘরে। কি নিয়ে যেন আলোচনা করছিল নাজিম তরফদার এবং হানিফ তরফদার। নমিতাকে দেখে দুজনেই থেমে গেলেন। নাজিম তরফদার ইশারা করলেন হানিফ তরফদারকে। হালকা কেসে তিনি বললেন, নিমুমা, বসতে এখানে। নিমু বসলো সোফায় এক কোণে। ইনিয়ে বিনিয়ে জিজ্ঞেস করলেন হানিফ, দেখ মা, মেয়ে হয়ে জন্মগ্রহণ করলে আজ নয়তো কাল পরের ঘরে যেতেই হবে। আমরা ভনিতা করব না, সোজা সাপটা বলছি। তোর বাবা একবার অসম্মানিত হয়েছে, আর হতে চায় না। তাই সম্মানে তোর বিয়ের কাজটা সেরে ফেলতে চাচ্ছি। তোর যদি কোনো পছন্দ থেকে থাকে তাহলে আমাদের বল। ছেলের পরিবার রাজি যদি রাখে আর ছেলে যদি ভালো হয়, আমরা দ্বিমত করব না। যুগ পাল্টাইছে, তোর মতামতের উপরে সব হবে। অস্বস্তিতে পড়ে গেল নমিতা। হঠাৎ এমন কিছু শুনবে আশাও করেনি। বুক ধুপধাপ করছে। এই মুহূর্তটার সাথে আজই পরিচয় তার। কি বলবে মাথায় ঘুরছে না, কি বলা উচিত বাবা চাচাদের সামনে সেই সব খুঁজে পাচ্ছে না মনের ডিকশনারিতে। পূর্ব প্রস্তুতি ছাড়া বলে দিবে পছন্দের কথা। পরে যদি শাফিন এখন বিয়ে করতে না চায় তো হারাতেও তো পারবে না। ভাবনার ছেদ পড়ল নাজিম তরফদারের কথায়। নিমুর মা, দুটো পাত্র এখন হাতে আছে। তোমার মেয়েকে হ্যাঁ বা না কিছু একটা বলতে বলো, নয়তো কালই দেখতে আসবেন ওনারা। আমার শরীরটাও ভালো ঠেকছে না ইদানিং। শুভ কাজে দেরি করতে চাইছি না। দিশেহারা পথিকের মতো এলোমেলো দৃষ্টি ফেললো চারিদিকে। নমিতার মা হাত দিয়ে কোঁচা দিচ্ছে নমিতাকে। কি বলবে বুঝতে না পেরে তার চাচার দিকে তাকিয়ে নিচু স্বরেই বলে দিল, হ্যাঁ আছে। তড়াক করে চাইলো সকলে। নমিতা মাথা নিচু করে বসে আছে। উপরে তোলার মতো সাহসটুকুও পাচ্ছে না, পাওয়ার কথাও নয়। লাজ লজ্জা বলেও কিছু একটা আছে। নমিতার মায়েরও এমন টনক নড়ল। পরিস্থিতি স্বাভাবিক করতেই বললেন, নিমু, ঘরে চল, আমি সব তথ্য জেনে তোমাদের দিচ্ছি। আজকের মধ্যেই দিও শাহনাজ। পছন্দ থাকা দোষের কিছু না। আমরা যখন কথা দিছি ওর পছন্দে বিয়ে হবে, আমরা আমাদের কথা রক্ষা করব। একথা বলে হাসলেন হানিফ তরফদার। নমিতা হাঁসফাঁস করতে করতেই ঘর ছাড়ল। দৌড়ে এসে দরজা আটকে দিল। কল করলো শাফিনকে, জানালো পুরো ঘটনা। শাফিন সময় নিল একদিনের মধ্যেই ম্যানেজ করে জানাবে। সকাল থেকে নিজের ঘর ছেড়ে চকচক পরিষ্কার করছে নমিতা। কোনো কিছুতেই মন বসাতে পারছে না। প্রয়োজনীয় কাজকর্ম করছে ঠিকই, কিন্তু মন পড়ে রয়েছে অন্য ভাবনায়। শাফিন এখন নিজের সিদ্ধান্ত জানায়নি। সময়ের সাথে হৃৎপিণ্ড বাড়ছে। আকস্মিক ফোনের রিংটং বেজে উঠল। ফোন বেজেই চলেছে। নমিতা বিছানায় বসা আর ফোনের ওয়ারড্রপের উপরে, চোখে মুখে উৎকণ্ঠা। শাফিন যদি রাজি না হয়। প্রচন্ড উৎকণ্ঠায় গুটিয়ে নিল নিজেকে। পর মুহূর্তেই মনে সাহস নিয়ে ফোন উঠালো। দেখে কুষাণ কল দিয়েছে। মুখ বাঁকালো নমিতা। ভাবলো কি আর হলো কি, বারবার বাজখাই রিংটনটা বেজে ওঠায় অগত্যা রিসিভ করতেই হলো তাকে। হ্যালো, নেমর বাচ্চা। এতক্ষণ লাগে তোর ফোন তুলতে? কুষাণের কণ্ঠস্বর। নমিতা বিরক্তিমাখা কণ্ঠে শুধালো, সারাদিন ফোন নিয়ে বসে থাকি নাকি আমি? কয়েক সেকেন্ড চুপ করে থাকলো কুষাণ। এরপর বলল, ভালো করে বলতে পারিস না? সবসময় মুখ দিয়ে তেতো কথা ছাড়া দু চারটে ভালো কথা বের হতে দেখি না। তোর নাম নৌমিতা কে রেখেছিল রে? আমার নানু। তোর নানু নামটা নৌমিতা না রেখে নিম পাতা রাখলে ভালো হতো। চটে গেল নমিতা। কঠিন গলায় শুধালো, কি বলে তুমি? কুষাণ হেসে দিল। হাসি থামিয়ে বলল, ডাটা অন কর। পারবো না। সেটা তোর ব্যাপার। ভিডিও কল দিচ্ছে, 2 মিনিটের ভেতর রিসিভ হওয়া চাই। সঙ্গে সঙ্গে কল কেটে দিল কুষাণ। ঠোঁট ফুলিয়ে ক্রন্দনরত মুখভঙ্গির মতো করে নাক মুখ কুঁচকে ফেলল নমিতা। না পেরে অন করলো ফোনের ডাটা। তৎক্ষণাৎ কুষাণের ভিডিও কল। নমিতা ব্যাগ
ক্যামেরা দিয়ে জানালার কাছে বসে রইল। কুশানের গলা চড়া দিয়ে উঠল ভিডিও কলের ও প্রান্ত থেকে। এই নিমুর বাচ্চা, ব্যাক ক্যামেরা দিয়েছিস কেন? চরম উম্মায় উফ শব্দ করলো নৌমিতা। সামনে ধরল ফোন, কেবল ঠোঁট অব্দিই দেখা যাচ্ছে ক্যামেরায়। কুশান অধৈর্য গলায় বলে উঠল, ফোনটা একটু ভালো করে ধর। এত নারাজ কেন? তোকে ঠিকঠাক দেখতে পাচ্ছি না। পারবো না বললাম তো, দাঁড়াও কাইফাকে ডেকে দিচ্ছি। সচকিত ভঙ্গিমায় তাকালো কুশান, সঙ্গে সঙ্গেই তীব্র নাচক করলো। না না, কাইফাকে টাকার প্রয়োজন নেই। এক ভ্রু উঁচু করে নৌমিতা বলল, তাহলে সময় নষ্ট না করে কি কারণে কল দিয়েছো সেটা আগে বলো। পুরুষটার চোখ দুটো এখনো স্ক্রিন জোরে নির্বিশেষ দৃষ্টিতে স্থির। দুজনের মাঝেই পিনপতন নীরবতা। নিস্তব্ধতা কাটাতেই কুশান এক ঝটকায় বলল, আমার নানার বাড়ি চিনিস? এলোমেলো চুলে হাত বোলাতে বোলাতে নৌমিতা প্রত্যুত্তর করলো। চিনবো না কেন, চিনি তো। কুশান কি ভাবলো কি জানে, তবে ঠোঁট কামড়ে গভীর কিছু অনুধাবন করছে সেটা স্পষ্ট। নমিতা আর চোখে দেখলো বেশ কয়েকবার একটা গাছের শিকড়ে বসে আছে কুশান। উদ্বিগ্নহীন চিত্তে কুশান প্রতাপী গলায় বলল, ঘন্টা খানেকের ভেতর বাড়ি থেকে বের হবে। কথার মাঝখানে হঠাৎ দাড়ি বসালো নমিতা। চঞ্চল মন সঙ্গে সঙ্গে প্রশ্ন ছুড়ল। বাড়ি থেকে বের হব মানে? আমি কোথাও যেতে পারবো না। ধৈর্য হারালো কুশান। ইচ্ছে হচ্ছে ফোনের ওপারের অবাধ্য মেয়েটাকে ঠাস ঠাস করে কয়েকটা লাগাতে। পুরুষ বলে কান্নাও করতে পারছে না, তাতে দাঁত পিষে সহ্য করে নিল। আমাকে পুরো কথা শেষ করতে দিবে? মাথা নাড়ল নৌমিতা, যার অর্থ দিবে। স্বস্তির নিঃশ্বাস টেনে আগের মতোই গম্ভীর গলায় বলতে শুরু করলো কুশান। অটো করে সদরে পৌঁছে কল দেবে। তোকে নিয়ে একটা পিকনিক স্পট ঘুরতে যাব। এবার মুখ বরাবর ফোনটা ধরলো নৌমিতা। ঘুরতে যাওয়ার কথা শুনে চকচক করে উঠলো হরিণী দীঘল চোখ দুটো। অগোচরেই হাসলো, বিড়ম্ব করলো না। সে তো ঘুরতেই যায়, কিন্তু এখন একটু ভাব নিতে হবে, নয়তো তার দাম থাকবে। অবশ্য কুশান তাকে এমনিতেও দাম দেয় না। অভিমানী গলায় বলল, একটু আগে নিম পাতা ডাকার সময় মাথায় ছিল না? এখন তো আমি যাব না, একা একাই যাও। শখের নারীর অভিমানী স্বরটা শুনলেও হৃদয় জোড়ায়। পরম আদরে ভাঙাতে ইচ্ছে করে তার অভিমান। কিন্তু কুশান্ত মিষ্টি মিষ্টি কথা বলে রাগ ভাঙানোর পাত্র নয়। সে তো ছুতো খুঁজে কিভাবে অপমান করা যায়। স্বভাবসিদ্ধ গলায় বরাবরের মতোই খোঁচা আরোপ করলো। একা একা যেতে পারতাম, কিন্তু লাইফের শান্তি কি সব? মাঝে মাঝে অশান্তিরও দরকার আছে। তাই তো তোকে কল দিলাম। জানিস তো, নিম পাতা খেতে তেতো হলেও স্বাস্থ্যের জন্য উপকারী। নমিতা তো রেগে মেগে একাকার সাপের ন্যায় ফোঁসফোঁস করছে। ক্ষোভিত স্বরে কড়া কথা শোনানোর আগেই কুষাণ তড়িঘড়ি করে এক বাক্য শুনিয়ে কল কেটে দিল। তাড়াতাড়ি আসবি, বাই। রাগ ঝাড়তে না পেরে মাথা চেপে বসে রইল নমিতা। ভিড় করে বকাঝকা করছে। সব সময় কেন তাকেই অপমান করতে হবে? এর জবাব মেলে না তার ডিকশনারিতে। মেয়ে মানুষের থেকেও বেশি ঝগড়ুটে। মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিল আরেকবার ঝগড়া করার সময় সেই জিতবে। যে কোনো মূল্যেই হোক কুষাণকে আর জিততে দেওয়া যাবে না। বারবার পরাজিতের মেডেল গলায় ঝুলাতে ঝুলাতে বেচারি এবার দারুণ খেপেছে। সদরে পৌঁছে অটো থেকে নামলো নমিতা। পরনে তার গাঢ় সোনালি রঙের থ্রি পিস। ভাড়াটা মিটিয়ে কুষাণকে কল দিতে যাবে তখনই জনসমুদ্রে চিরচেনা ভঙ্গিতে এগিয়ে আসতে দেখা গেল তাকে। হয়তো আগে থেকেই অপেক্ষারত ছিল। জনসমাগমে পা ফেলায় কষ্টসাধ্য। নমিতার হাতটা ধরে বলল। চল। কিছু বলল না নমিতা, হাঁটছে কেবল কুষাণের পেছন পেছন। লোকজনের সঙ্গে দূরত্ব বজায় রেখে নিয়ে যাচ্ছে নমিতাকে, যেন চারপাশেই সুরক্ষা বলয় তৈরি করে নমিতাকে প্রোটেক্ট করছে। কারোর স্পর্শ লাগতে দিচ্ছে না মেয়েলি পেলবে। বেশ খানিকটা পথ হেঁটে যেতে হচ্ছে তাদের। মাঝে মাঝেই পলকহীন দৃষ্টিতে দেখছে নমিতা কতটা কেয়ারিং তার ভাই। কিছুক্ষণ পর বাইকের কাছে এলো দুজন। বাইকটা চোখে পড়ার সঙ্গে সঙ্গে বিস্মিত কণ্ঠে নমিতা বলল, এটা তোমার নাইট ফিউরিটা না? হুম। তাহলে এতটা পথ হাঁটিয়ে আনলে কেন? ওখানেই তো উঠতে পারতাম বাইকে। হেলমেট পরতে পরতে জবাব দিল কুষাণ। তোর ওজনটা একটু কমিয়ে আনলাম, যেন আমার নাইট ফিউরির কষ্ট কম হয়। নাকমুখ কুচকে ফেলল নিমো, কণ্ঠে বিরক্তির চাপ। যত সব বাজে কথা, তোমার সঙ্গে কথা বলাই উচিত না। একগুঁয়ে স্বভাবের অধিকারী কুষাণ নির্বিকার গলায় উত্তর দিল। বলিস না, আমি বোধহয় মরে যাচ্ছি তোর সঙ্গে কথা বলতে। সাই সাই শব্দে ছুটছে নাইট ফিউরি। নমিতা আর কথা বাড়ালো না। কথা বাড়ালেই নির্ঘাত এখানে ঝগড়া শুরু হবে। তারপর দেখা যাবে তাকে নামিয়ে দিয়ে চলে যাবে এই ঘাড়তারা লোকটা। গন্তব্য এখনো পৌঁছায়নি। মনে পড়লো কিছু সময় আগের কথা। মৃদু হাসল নমিতা। আর যাতে যদি শফিন হ্যাঁ বলে দেয়, তাহলেই এরকম শত শত মুহূর্ত তৈরি হবে তাদের। আচ্ছা, শাফিন কি এতটা কেয়ারিং হবে? নিজেই নিজের মনকে উত্তর দিল, কেন হবে না? হতেই হবে, নয়তো অভিমান করে বসে থাকবে। আবারও হাসলো নমিতা। চুপি চুপি বলল কুষাণকে,
কত কেয়ারিং তুমি ভাইয়া। কুষাণ কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, কেন মনে হলো? ওই সময় তুমি কি সুন্দর করে আমাকে হাত ধরে লোকজনের মাঝে প্রোটেক্ট করে নিয়ে আসলে। একদম সিনেমাটিক দৃশ্যটা। কেউ যদি একটা পিক তুলে দিত তাহলে পোস্ট করতে পারতাম, ক্যাপশনে লিখতাম ভাই বোনের ভালোবাসা। সঙ্গে সঙ্গে স্পিড বাড়ালো কুষাণ। তার ইচ্ছে করছে আজ বাইক দিয়েই উপরে যাওয়ার টিকিট কাটতে। কেন কাটতে চাইবে না? কেয়ারিং হাজবেন্ড অথবা কাপলদের সঙ্গে তুলনা করলেও তো পারতো। তা না করে ভাই বোনের ভালোবাসা। সেন্টি খেলো কুষাণ। তার মরাই উচিত। আর কি করে বোঝাবে এই গোবর পোড়াটাকে তার মনের কথা? একটা গরুকে বোঝালেও হয়তো বুঝে যেত তার ভালোবাসা, অথচ এই শব্দদোষীকে এখনো বোঝানো গেল না। ব্যথিত গলায় বলল, আগে পৌঁছতে দে, তারপর বোঝাচ্ছে ভাই বোনের ভালোবাসা কেমন হয়। হতাশাগ্রস্ত দুটো চোখ সম্মুখে তাকিয়ে। ওদিকে নমিতা ভাবছে তার সাফিনের কথা। কখনো সাফিনের সঙ্গে বাইকে ওঠা হয়নি তার। যদি পূর্ণতা পায় সম্পর্ক, তাহলে পুরো শহর ঘুরবে সাফিনের বাইকে করে। এসব আবেগী ভাবনা চাপছে তার মাথায়। চারিদিকে শুধু কাপল আর কাপল, যেন ভালোবাসায় হাওয়া ভেসে যাচ্ছে পুরো পরিবেশটা। নমিতা আর কুষাণ ঘুরে ঘুরে দেখছে সব। মাঝে মাঝে হাসছে, আবার কখনো থমকে দাঁড়িয়ে কিছুক্ষণ চারপাশটা উপভোগ করছে। মনোমুগ্ধকর প্রকৃতি, সবুজে ঘেরা, হালকা রোদ, লেকের উপরে ঝিলিমিলি আলো। নমিতা মাঝে মাঝে কুষাণের ছবি তুলে দিচ্ছে, আবার কুষাণ ও নমিতার ক্যান্ডিড মুহূর্তগুলো ধরে রাখছে ক্যামেরায়। আশেপাশের ফটোগ্রাফাররাও দেখা যাচ্ছে। লেকের পাড়ে এসে থামলো তারা। ছোট্ট প্রাচীরের উপরে উঠে বসার আবদার করলো নমিতা। কুষাণ কোলে করে বসালো তাকে। সেও বসলো। কিছু মুহূর্ত পেরোতে না পেরোতেই ফুচকার দোকান চোখে পড়লো নমিতার। সঙ্গে সঙ্গেই চেঁচালো, কুষাণ ভাই ফুচকা খাবো? কুষাণ ঘড়িতে একবার সময়টা দেখে নিল। চুলে হাত বোলাতে বোলাতে বলল, চল যাই। ফুচকার দোকানগুলোতে বেশ ভালোই ভিড়। মনে হচ্ছে কিছুক্ষণ ওয়েট করতে হবে। একটু তাড়াতাড়ি এনে দাও না ভাইয়া। একদম বাচ্চামি করবে না নিমো, দেখছি কি করা যায়। ঠোঁট ফুলিয়ে বসে রইল নমিতা। বহুক্ষণ পর কুষাণ ফিরে এলো দুটো প্লেট নিয়ে। টেবিলের উপরে রেখে বসে পড়ল সে। ফুচকাগুলো পাওয়া মাত্রই মুখে পড়ল নমিতা। সঙ্গে সঙ্গে কুষাণ বলল, এই এক প্লেট ফুচকা শেষ করতে পারবে? মুখ ভর্তি বলে নমিতা জবাবটুকু বলতে পারল না। খাওয়া শেষে জবাব দিল, অবশ্যই, কোনো ব্যাপারই না। শিওর তো? একটা ফুচকাও ফেলবি না? ভাব নিয়ে নমিতা বলল, শুধু এক প্লেট কেন, 3 প্লেট খেলেও আমার কিছুই হয় না, কারণ আমি ফুচকা লাভার। চ্যালেঞ্জ নিলাম। কুষাণ অবাক হওয়া ভঙ্গিতে বলে, ও, যদি প্লেট খেয়ে শেষ করতে পারিস তাহলে আরেক প্লেট খাওয়াবো। অর্ডার করে দাও, কারণ এক্ষুনি শেষ করে ফেলবো এই প্লেট। কুষাণ কিছু বলল না, শুধু বাঁকা হাসলো সে। নিজেও খাওয়া শুরু করলো। একটু পর আর চোখে দেখলো নমিতার মুখ লাল হয়ে যাচ্ছে। পুরো প্লেট শেষ হয়নি এখনো। নমিতা ঝালে কান্না করে দেওয়ার উপক্রম। চোখ মুখে লাল টুকটুকে অবস্থা। এক বোতল পানি সাবার করার পরও কমছে না ঝাল। চোখে মুখে পানি ছিটাচ্ছে বারংবার। দুটো ফুচকা ছিল মারাত্মক ঝাল। কুষাণ এবার সশব্দেই হেসে দিল। রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে নমিতা। ঠোঁট গোল করে শ্বাস ফেলছে বারবার। আরেকটা বোতলের ছিপি খুলল। কুষাণ দুষ্টুমি স্বরে বলল, কি রে নিমো, অর্ডার করবো নাকি আরেক প্লেট? ক্রোধে ভাসছে নমিতা। কান দিয়ে গরম ধোয়া বের হচ্ছে। গলা চড়ে যাচ্ছে। চোখ দিয়ে পানি পড়ছে অবিরত। রাগান্বিত স্বরে বলে, তুমি ইচ্ছে করে এমনটা করেছো তাই না? কুষাণ না বোঝার ভান করেই বলে, আমি আবার কি করলাম? একদম ন্যাকামো করবে না। আরে আমি তো জাস্ট বোঝালাম ভাই বোনের ভালোবাসা কেমন হয়। এবার বুঝছিস আমার সঙ্গে বেয়াদবি করার ফল? নাকি আরো বোঝাতে হবে? কুষাণের এমন নিষ্ঠুর ব্যবহারে কেঁদে দিল নমিতা। টিস্যু দিয়ে মুখ মুছে নিল। কুষাণ বুঝলো এবার একটু বেশিই হয়ে গেছে। শব্দদেশীর চোখের পানি নাড়া দিল 24 বছরের বয়সী যুবকের হৃদয়ে। আটকে উঠল নমিতার বিধ্বস্ত অবস্থা দেখে। উপলব্ধি করলো তার কষ্টটা। সরি নিমো। নমিতা শুনল না। কাঁদতে কাঁদতে বের হওয়ার জন্য উদ্যত হলো। কুষাণ বুঝলো এভাবে হবে না। অনুশোচনা বোধ কাজ করছে তার মনে। কলিজায় আঘাত লাগলো যেন। মুহূর্তেই দিশেহারা হয়ে পড়ল সে। দৌড়ে গিয়ে এক ঝটকায় জড়িয়ে ধরলো নমিতাকে। বুকের সাথে মিশিয়ে রাখলো নমিতার মাথাটা। এক শ্বাসেই বলছে, কাঁদিস না নেমো, আমার অনেক বড় অন্যায় হয়েছে। সরি লক্ষ্মী, মাফ করে দে আমাকে। অনেক কষ্ট দিয়ে ফেলেছি না তোকে। আর এমন করবো না বসন্ত রানী। আমার লক্ষ্মী শোনা, তোর চোখে পানি মানায় না। আমাকে গালি দে, শাস্তি দে, তবু অভিমান করিস না। আর একটু অপেক্ষা করছো না, তোর কষ্ট দূর করে দেব। কিন্তু নিমু কি সেই সব কথায় খেয়াল আছে? ঝালে নাক মুখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। ছুটার জন্য মোচড়ামুচি করছে বারবার। কাঁদছে জোরে জোরে। কুষাণ কি যেন ভেবে ছেড়ে দিল নমিতাকে। বলল, আমার সঙ্গে চল নেমো। হাত ধরে টেনে টেনে দ্রুত নিয়ে যাচ্ছে তার সঙ্গে। আরো দুটো পানির বোতল কিনে নমিতার হাতে দিল।
এই মুহূর্তে ভীষণ বিধ্বস্ত লাগছে কুষাণকে। ভেতরে ভেতরে পাগলের মতো হয়ে পড়েছে সে। একটু দূরেই ছিল আইসক্রিমের দোকান। দোকানে যত রকমের আইসক্রিম ছিল সব একটা একটা করে নিয়ে এলো নমিতার জন্য। ত্রস্ত পায়ে ছুটে পূর্বের স্থানে নমিতার হাতের ব্যাগটা নিয়ে একটা আইসক্রিম নিজেই ধরলো নমিতার মুখের সামনে। কিছু না বলেই চুপচাপ খেয়ে নিল নমিতা। পুরোটা শেষ করার পর শান্ত হলো কিছুটা। কুষাণ এখন অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে নমিতার পানে। কান্না বন্ধ হয়েছে সবে। কুষাণ আলতো হাতে চোখের পানিগুলো মুছে দিল নমিতার। নমিতা এখনো চুপচাপ। অনেকক্ষণ যাবৎ কাদার দরুন মাঝে মাঝেই কেঁপে উঠছে, তবে ঝাল সম্পূর্ণ কমেনি। কুষাণ আরেকটা আইসক্রিম নমিতার হাতে দিল, নিজেও নিল একটা। উঠে পড়লো বসা থেকে। আইসক্রিম খেতে খেতে নিঃশব্দে হাঁটছে দুজন। কারোর মুখে রানী। কুষাণ কিছু বলার সাহস পাচ্ছে না। দুটো আইসক্রিম খাওয়ার পর ঝালটা কমেছে নমিতার, তবু অভিমান কমেনি। আবার আনন্দও লাগছে এতগুলো আইসক্রিমের বক্স দেখে। তারা শুধু কাঠি আইসক্রিমগুলোই খেয়েছে। নমিতাকে তাদের সদরে নামিয়ে দিল কুষাণ। নমিতা জিজ্ঞেস করলো, তুমি বাড়ি যাবে না? শান্ত গলায় উত্তর দিল, না, আজ যাবো না। এখানে একটা কাজ আছে, কাজটা শেষ করে ফিরবো। ও, ছোট্ট করে জবাব দিল নমিতা। একটা সিএনজিতে উঠে পড়ল। কুষাণ ভাড়া মিটিয়ে দিল। বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। তারপর নাইট ফিউরি নিয়ে ছুটল কুষাণ। নমিতা ভেবেছিল বাড়ি ফিরে হাজারো প্রশ্নের সম্মুখীন হতে হবে তার, কিন্তু তার ধারণাটা ভুল। কেউ কিছু জিজ্ঞেস করেনি। সবাইকে নাকি কুষাণ ফোন করে বলে দিয়েছে তার সঙ্গে ছিল নমিতা। স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। ফ্রিজ থেকে আইসক্রিমগুলো বের করে সে আর কাইফা খাচ্ছে। আর কি কি দেখছে সেসব কাহিনী শোনাচ্ছে কাইফাকে। ওখানে দেখা কাপলদের কিছু আশ্চর্যজনক কাণ্ডও বর্ণনা করেছে বোনকে, যা সাধারণত সবাই করে থাকে। তাদের গল্পগুজবের মাঝেই বেজে উঠল বাজখাই রিংটনটা। তৎক্ষণাৎ এলো কালকের ঘটনাটা। টনক নড়ল নৌমিতার। ধরফর করছে বুকখানি। ভয়ে ভয়ে ফোনটা তুলল। কাইফা উদ্বিগ্ন চিত্তে বসে আছে ফাইনাল ডিসিশন শোনার জন্য। নৌমিতার মুখে হাসি মিলিয়ে গেছে। উপাস থেকে ভেসে গেল পুরুষালী কণ্ঠস্বর। হ্যালো, নিমাই। হ্যাঁ বলো। বিষণ্ণতায় ঘেরা স্বরে নমিতার জবাব, কিন্তু সাফিনের গলা শান্ত। কি করছো? আইসক্রিম খাচ্ছি। তুমি কি করো? তোমার সঙ্গে কথা ভাবছি। মৃদু হাসি দেখা গেল নমিতার অধরে। তোমার সিদ্ধান্তটা তো জানালে না। কিছুক্ষণ থেমে রইল সাফিন। সাফিনের নীরবতা দেখে নমিতা ভেবে নিল উত্তরটা হয়তো না হবে। গলা ধরে আসছে তার। কেঁদে দেওয়ার উপক্রম। মুখে আমাবস্যার অন্ধকার। কাঁপা কাঁপা স্বরেই আবারও জিজ্ঞেস করলো, কি হলো, কথা বলছো না কেন? মুখ খুলল সাফিন। উত্তরটা কিভাবে দিলে ভালো হয় সেটাই ভাবছিলাম। কিভাবে দিলে তুমি নিতে পারবে বোঝার ট্রাই করছিলাম। কান্না চেপে নমিতা বলল, বলে দাও, আমি সয়ে নিতে পারবো। কোনো মতে কথাটা শেষ করে সশব্দে কেঁদে দিল সে। কাইফা মন খারাপ করে তাকিয়ে আছে। গলা দিয়ে নামছে না আর আইসক্রিম। মুচকি হেসে সাফিন বলল, আরে পাগলি, কাঁদছো কেন? আমার নিমাইয়ের চোখে পানি থাকবে কেন? খুব শীঘ্রই আসছি আমার নিমাইয়ের চোখের পানি মুছে দিতে। মানে? মানেটা হলো এই, মা বাবাকে রাজি করিয়ে ফেলেছি। আমি যাকে পছন্দ করব তার সাথে ওনারা বিয়ে দিবেন। কখনো এর বিরোধিতা করবেন না। এবার তো একটু হাসো। প্রাণ ফিরে পেল যেন নমিতা চমকালো উত্তরটা শুনে। হাসি উপচে পড়ছে চোখে মুখে। মাত্রাধিক খুশিতে বাকরুদ্ধ হয়ে পড়ল। কিছু বলতে পারছে না। দরজায় দাঁড়িয়ে মাহমুদা বেগম এতক্ষণে সব কথা শুনেছিলেন। নমিতার মুখে হাসি দেখে কাইফাকে ইশারায় জিজ্ঞেস করলেন। কাইফাও হেসে হেসে বোঝালো ওনারা রাজি। আলহামদুলিল্লাহ বললেন মাহমুদা বেগম। সাফিন ফের বলল, কি হলো, কথা বলছো না যে? শোনো, বিয়েতে কিন্তু বেশি সময় নেব না। অলরেডি অনেক দিন দূরে থেকেছি আমার নিমায়ের থেকে। আর সম্ভব না, বিশ্বাস করো জান। নমিতা লজ্জা মিশ্রিত কণ্ঠে জবাব দিল, তোমার নিমাইয়ের পক্ষেও সম্ভব হবে না তোমার থেকে দূরে থাকার। তাদের কথার মাঝেই কেটে পড়ল কাইফা। তার এসব কথা শুনলে কেন জানি প্রচণ্ড লজ্জা লাগে, সঙ্গে হাসিও পায়। বড়দের মাঝে থাকা ঠিক হবে না, তাই সরে গেল। সাফিন বলল, জানি তো, তাই তো দ্রুত কাছে আনার ব্যবস্থা করছি। হুম। তাহলে এবার ওনাদের জানিয়ে দাও। আমার অ্যাড্রেস, মা বাবার ফোন নাম্বার সব মেসেজে পাঠিয়ে দিচ্ছি। খোঁজখবর নেওয়ারও একটা ব্যাপার স্যাপার আছে। কাদের হাতে নিজেদের রাজকন্যাকে তুলে দিবেন তা দেখে নেওয়া প্রয়োজন। মুগ্ধ হলো সাফিনের কথায়। কতটা গভীর চিন্তা তার। না, সে ভুল মানুষকে পছন্দ করেনি, সঠিক মানুষকে বেছে নিয়েছে। নমিতা মিনমিনে স্বরে জবাব দিল, আচ্ছা, এক্ষুনি দিয়ে আসছি। শুনো জান, বলো। আই লাভ ইউ লক্ষ্মী বউ। এখন রাখছি, তবে আবার কল দিব। টুট টুট করে কেটে গেল কল। লজ্জায় রক্তিম আভা ফুটে উঠেছে চোখে মুখে। বিছানায় দাঁড়িয়ে এলোমেলো নাচ করতে শুরু করলো নমিতা। জীবনে এতটা খুশি সে বোধ হয় আর কখনো হয়নি। অবশেষে পূর্ণতা পাবে তাদের ভালোবাসা। খুব শীঘ্রই তাদের সম্পর্কের একটি পবিত্র নাম হবে। ভাবতেই চোখে পানি চলে এলো সপ্তাদশীর। নমিতা ঠিকানা এবং নাম্বার দিল তার মায়ের কাছে। সেই সাথে বলে দিল,
ওনারা বিয়েটা তাড়াতাড়ি সারতে চায়। কোনোভাবে এই বিয়েটা ভাঙার কথা কল্পনাও করো না। মায়ের সঙ্গে একটু তেজ দেখালো সে। যদি ভাঙতে চায় ওরা, সেই ভয়। শাফিনের পরিবার সম্পর্কে মোটামুটি অনেক কিছুই জানে ওরা। শাহনাজ বেগম সেই তথ্যগুলো তার বাবা আর জেঠুর কাছে দিল। কিছু সময় অতিবাহিত হতেই ওনারা ফোন করেছে ওখানে। নবিতার মা এসে ভীষণ বাহান করছেন ওদের ব্যবহার নিয়ে। কথাবার্তা নাকি ভীষণ অমায়িক। বসার পক্ষে বড়রা সবাই। সবার হাতেই চায়ের কাপ, শুধু রাহেলা বানো অনুপস্থিত। এখন বাজে রাত 12টা। নমিতা আর কাইফা আড়ি পেতে শুনছে সকল কিছু। নমিতার জেঠু হানিফ তরফদার বললেন, ছেলের মায় আর ভাবির ব্যবহার তো দেখলাম ভালোই। ছেলের বাবার সঙ্গে এখনো কথা হয়নি। থমথমে মুখায় পেয়ে মুখ খুললেন নাজিম তরফদার। ছেলে কি করে ভাইজান? ব্যবসা করে, বলল ওনারা। ছেলের বাবা বিদেশে থাকেন, ছুটিতে এসেছেন, তাই দ্রুত বিয়ের কাজটা সেরে ফেলতে চান। মাহমুদা বেগম জিজ্ঞেস করলেন, ছেলেরা কয় ভাই বোন? নাজিম তরফদার চায়ের কাপে চুমুক দিয়ে জবাব দিলেন, 2 ভাই 1 বোন। বড় ভাই নাকি 2 বছর আগে মারা গেছেন রোড অ্যাক্সিডেন্টে। ছেলের মৃত্যুটা মানতে না পেরে সেই পৈতৃক ভিটা বিক্রি করে ঢাকা চলে এসেছেন সপরিবারে। আমার পরিচিত এক কলিগ আছে ওখানকার, ওকে বলে খোঁজ নিয়ে দেখি কি জানা যায়। নীরবে চা খাচ্ছেন নাজিম তরফদার। তখন নৌমিতার মা বললেন, খোঁজ খবর নিলেই আর কি হবে ভাইজান? ছেলে খারাপ হলেও আপনার ভাইজি তো ওই ছেলেকে ছাড়া কাউকে বিয়ে করবে না। মাহমুদা বেগম প্রতি উত্তরে করলেন, তাই বলে একটু খোঁজ খবর নেবে না? সারা জীবনের জন্য মেয়ে বিয়ে দিচ্ছে, ছেলেকেও তো দেখিনি এখনো। ভাইজান, কুষাণকে জানিয়ে দিন খবরটা। কুষাণ হয়তো খোঁজ খবর নিয়ে দেখবে কেমন ওনারা। শাহনাজ বেগমের কথার বিরোধিতা করলেন মাহমুদা বেগম। এখন কিছু বলার প্রয়োজন নেই শাহানাজ। ছেলেটা বহুদিন পর নানার বাড়ি বেড়াতে গেছে, সেখান থেকে ফিরলেই না হয় বলা যাবে। এখন বলে দিলে হন্যে হয়ে ফিরে এসে খোঁজ খবর নিতে চলে যাবে, ভালো মতো বেড়াতেও পারবে না। সম্মতি জানালো সবাই। তৎক্ষণাৎ নমিতা ফোনে ছেলের ফটো বের করে কাইফার হাতে ধরিয়ে দিল। আনন্দে আত্মহারা কিশোরী। খুশির ঝলক স্পষ্ট চোখে। নরম গলায় কাইফাকে মৃদু জড়িয়ে ধরে বলল, আমার সোনা বোন, একটু যা প্লিজ। কাইফা ঠোঁট ফুলিয়ে বলল, আমি পারবো না, লজ্জা করে আমার। নমিতা টুকুস করে চুমু খেলো কাইফার গালে। ফের অনুরোধ করলো, প্লিজ বোন আমার, এইটুকু উপকার কর। ঠিক আছে, যাচ্ছি। মুচকি হাসল নমিতা। উচ্ছ্বসিত মনে শুক্রিয়া আদায় করলো। কাইফা দরজা ডিঙিয়ে গেল ওখানে। মোটা ফ্রেমের চশমা হাত দিয়ে ঠিক করে নিল। ইতস্ত বোধ করতে করতে মাহমুদা বেগমের হাতে ফোনটা ধরিয়ে দিয়ে ইশারা করলো। এটাই ছেলের ফটো? পরপর সবাই দেখলেন শাফিনকে। পছন্দ হলো সকলের। শ্যামবর্ণের পুরুষ শাফিন। নমিতার বাবাকে দেখে খুশিও বোঝা গেল না, আবার নারাজও বোঝা গেল না। মেয়েকে কি করে বিদায় দিবেন এই ভেবেই হাসতে গিয়েও পারছেন না তিনি। ভোরের আলো কেবল ধরণীতে প্রবেশ করেছে। ঘড়ির কাঁটা এখনো 6টা ছোঁয়নি। এই সময় এলাকার কেউ কেউ নিদ্রা ত্যাগ করেছে, আর কেউ কেউ এখনো তন্দ্রায় দুলছে। তেমনি নৌমিতাও ঘুমাচ্ছে। সেই সময় খুব একটা ওঠে না। ঘুমটা গাঢ় হয় তখন। নরম কাঁথা দিয়ে কোমর অবধি ঢেকে আছে। চুলগুলো এলোমেলো বালিশে ছড়িয়ে ছিটিয়ে। ওড়না ফ্লোরে লুটোপুটি খাচ্ছে পরাজিত সৈনিকের ন্যায়। উন্মুক্ত উদর, তেলতেলে মুখের সৌন্দর্য কয়েক গুণ বেড়ে গেছে। তার এই নিস্তব্ধতা চিরে সকালে বাইক নিয়ে উঠোনে হাজির হলো কুষাণ। দরজা খুলে দিয়েছে দাদি রাহিলা বানু। তিনি ফজরের নামাজ পড়ে আর ঘুমাননি, তাই মেইন দরজাটা খুলে দিয়ে ধীরে পায়ে আবারও নিজ কক্ষে পৌঁছালেন। বেপরোয়া কুষাণ ব্যাগ মাটিতে ফেলেই প্রবেশ করলো নৌমিতার ঘরে। এক পা করে আগ্নেয়গিরির মতো এলো বিছানার কাছে। চোখ দুটো অসম্ভব ফোলা, রক্তবর্ণের মতো লাল, বিদীর্ণ, যেন সারা রাত ভর পুড়ে উঠে কয়লার টুকরো। এলোমেলো চুল, শার্টের বোতামগুলো ঠিকঠাক লাগানো হয়নি। পায়ের পাতা স্থির স্থির এই পুরুষ্ট চোখ দুটি। ক্রমে ক্রমেই ফুসছে সরু নাকের পাটা। কুষাণ শক্ত গলায় ডাকলো, নেমো, নেমো, ওঠ। সেই ডাক নৌমিতার কর্ণকুহরে প্রবেশ হলো কিনা সন্দেহ। নড়লো না সে। ঢের ঘুমাচ্ছে পূর্বের ন্যায়। পাথরের কণ্ঠে গর্জে উঠল বিধ্বস্ত পুরুষটি। নেমো, ওঠ। উচ্চ স্বরে দিল হাঁকটা। ঘুম ঘুমো চোখেই পাপড়ি একটু নড়ল নমিতার। পিটপিট করে পাপড়ি ঝাপটাচ্ছে খোলার জন্য। তার আগেই হিংস্র থাবায় কাঁধে হাত রেখে এক ঝটকায় বিছানার মাঝে বসিয়ে দিল মেয়েলি পেলব। হঠাৎ কাণ্ডে হকচকিয়ে গেল নৌমিতা। চমকালো কুষাণের রূপ দেখে। অনুভূতিহীন তীব্র আক্রোশে জর্জরিত যেন নৌমিতার প্রতি। মস্তিষ্কে কিছু ঢুকছে না। কাঁপা কাঁপা ঠোঁটেই আওড়ালো,
ভাইয়া তুমি এখানে? অমনি নৌমিতার মনে হলো খুব কাছে কোথাও বোম ব্লাস্ট হয়েছে। কেঁপে উঠল তার দুনিয়া, মুখ থুবড়ে পড়ল বিছানায়। সদ্য ঘুম থেকে ওঠার মাথা কাজ করছে না, সময় নিয়ে গালে হাত রেখে উঠল। এত জোরে থাপ্পড় হয়তো জীবনে কখনো খায়নি। সেও গর্জে উঠল, প্রশ্ন ছুড়ল। মারলে কেন? এত সকালে কি কি হয়েছে তোমার? পাগল হয়ে গেছো তুমি? কুষাণ কোনো বাক্য ব্যয় করল না, কথা বলার মতো প্রয়োজনও মনে করল না। পৃথিবীর সকল রাগ যেন তার ভিতরে চলে এসেছে। শক্তপোক্ত পুরুষটি ক্ষেপে উঠেছে কোনো কারণে। আসলে ঝড়ের ন্যায় মুখিয়ে এলো সে, পরপর লাগাতার আরো 4টা থাপ্পড় দিল। ঠেকাতে পারছে না নমিতা, কেঁদে কেঁদে গলা ফাটিয়ে চেঁচাচ্ছে, ব্যথায় কুঁকড়ে গেছে, ভয়ে জবুথবু অবস্থা। কেন মারছে, কি কারণে মারছে সে জানে না, তবে এতটুকু বুঝতে পারছে তাকে আগে বাঁচতে হবে, পরে দেখে নিবে এই লোককে। দৌড় দিল নমিতা। কুষাণের যাবন্ত হাত দুটো জিবড়া টেনে ধরলো নমিতার, ধাক্কা মেরে দেয়ালের সাথে মিশিয়ে দিল নমিতাকে। মাথায় খুব জোরেই আঘাত লাগলো তার। কেঁদে দিল সে, তাতে ভ্রুক্ষেপ নেই কুষাণে। 2 হাতে কঠিনভাবে চেপে ধরলো, মুখের কাছে মুখ নিয়ে দাঁতের সাথে দাঁত পিষিয়ে চিবিয়ে চিবিয়ে বলল। তোর জিমেল থেকে শুরু করে ফেসবুক ইনস্টা সবকিছু হ্যাক করেছে। তোর সাহস কি করে হয় প্রেম করার? আমাকে না বলে তুই রিলেশনে চলে গেলি। তোকে সাহস কে দিয়েছে অন্য একটা ছেলের সঙ্গে প্রেম করতে? পুরো আঙুলগুলো চেপে ধরলো গলায়, শ্বাস আটকে যাচ্ছে নমিতার। কিছু যে বুঝিয়ে বলবে তার উপায় নেই। এক মুহূর্তের জন্য যন্ত্রর মতো লাগছে কুষাণকে, হাঁসফাঁস করছে অক্সিজেনের অভাবে। 2 হাতে কুষাণের হাত খামচে ধরেছে। গোঙানির আওয়াজ আসছে কেবল, চোখ দুটো উল্টিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত ছাড়ল কুষাণ। ধপ করে পড়ে গেল ফ্লোরে। জোরে জোরে শ্বাস নিচ্ছে নৌমিতা। কাশছে বারবার, যেন 2 সেকেন্ড হলেই ওপরে চলে যেত। কুশনের এতেও যেন রাগ মেটেনি। ফুসফুস করে অন্তরের আগুন ধরে গেছে যেন। নৌমিতার ঘরের হট্টগোলের শব্দ শুনে দৌড়ে এলেন মাহমুদা বেগম। দেখে তার ছেলে নৌমিতা চুলের গোছা ধরেছে। বিস্ফোরিত নয়নে তাকালেন তিনি। কি করছিস কুষাণ? ছাড় বলছি। দৌড়ে গিয়ে ছুটালেন কুষাণের হাত থেকে নৌমিতাকে। বুকে আগলে নিলেন নৌমিতাকে। অঝরে কাঁদছে মেয়েটা। মার খেয়ে দুর্বল হয়ে পড়েছে। সকালে এমন একটা ঘটনা হওয়ায় মস্তিষ্ক এখনো শূন্য। কুষাণ সশব্দে গর্জে উঠল। মা, ওকে আমার হাতে ছেড়ে দাও আর চলে যাও এখান থেকে। তৎক্ষণাৎ একে একে ছুটে এলো সকলে। নিলয় চোখ কসলাতে কসলাতে গিয়ে কুষাণের কাছে দাঁড়ালো। প্রতিবাদী গলায় চেঁচালেন মাহমুদা বেগম। এক থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেবো বেয়াদব। তুই নিমুকে ওভাবে মারছিলি কেন? মেয়েটার যদি কিছু হয়ে যেত? বেশি বার বেড়ে গেছিস। মার একটা মাটিতে পড়বে না বলে দিলাম কুষাণ। তুমি জানো না ও কি করেছে? উপস্থিত সকলের চোখে মুখে উৎকণ্ঠা। কি হয়েছে, কেন হয়েছে কিছুই বুঝতে পারছেন না। মাহমুদা বেগমের কাছে এগিয়ে গেলেন শাহনাজ বেগম। নমিতার বাবা নাসিম তরফদার তেজি কণ্ঠে জিজ্ঞেস করলেন। আমার মেয়েকে মেরেছিস কেন? কি করেছে আমার মেয়ে? কুষাণ অস্থির চিত্তে ঝাঁঝালো কণ্ঠে উত্তর দিল। কাকা, তুমি জানো নুমু কি করেছে? তোমার কোনো আইডিয়া আছে ও কোন পর্যায়ে চলে গেছে? খোলসা করে বল কুষাণ। তুই নিমুকে এভাবে মারতে পারিস না। মেয়েটার কি অবস্থা করেছিস দেখ একবার। ইচ্ছে তো করছে তোকে। হাতে পায়ে বড় হয়েছিস শুধু। যাক, আগে বল কেন মারলি আমার মেয়েকে? শাসালেন কুষাণের বাবা হানিফ তরফদার। অসহায় মেয়েলি মুখটা বিচরণ করছে চারিপাশে। সব কথা কুষাণকে তার মেজাজ থেকে এক চুলও নড়াতে পারল না। পুরো হৃদয়ে খুব ঝাড়ল সে। নৌমিতা ফেসবুকে আজে বাজে ছেলেদের সঙ্গে প্রেম করতে শুরু করে দিয়েছে। তাদের প্রত্যেকটা চ্যাটিং দেখলে ট্রাস্ট মি, আমি কেন, তুমি ওকে জুতা খুলে মারবে। ব্যাপারটা যখন দেখেছে তখনই পায়ের রক্ত মাথায় উঠে গেছে। তাহলে কি নামের আদর করব? থাম কুষাণ, আর একটাও কথা বলবি না। আমরা সব কিছুই জানি। আমাদের নিমু ভুল কিছু করেনি, যার জন্য তুই গায়ে হাত তুলবি। শাফিন আলম নামের এক ছেলেকে ভালোবাসে আমাদের নিমু, এবং সেই ছেলের সঙ্গে বিয়ে নিয়ে কথা হচ্ছে কাল রাত থেকে। এক নাগাড়ে কথাগুলো বলে থামলেন মাহমুদা বেগম। অবিশ্বাস্য নয়নে থমকে গেল হৃৎপিণ্ড। বারবার প্রতিধ্বনিত হলো কথাগুলো। বাকরুদ্ধ হয়ে কয়েক পাল অনুভূতিহীন পুতুলের মতো থেমে রইল সে। মুখে কোনো কথা নেই, শুধু অনন্ত শূন্যতা ঘিরে ধরেছে তাকে। যেদিকে চোখ যায় সেদিকেই শূন্যতা। নমিতা এখন তার মাকে জড়িয়ে ধরে ফুপাচ্ছে। কাইফা শুধু বড় বড় চোখ করে তাকিয়ে আছে, আর কিছু বলার সাহস পাচ্ছে না। সবাই আরো নানান কথা শোনালো কুষাণকে। নমিতার মা শাহনাজ বেগম আবার কুষাণের হয়েই সাফাই গাইলেন। সবাই মিলে কুষাণের বাবাকে বকছেন কেন? ছেলে কি জানতো এইসব কথা? সে তো বোনের অপরাধ দেখার পর সরল মনে শাসন করতে এসেছে। একবার মান সম্মান ডুবেছে ভেবেই
একবার মানসম্মান ডুবেছে ভেবেই হয়তো কুষাণ এমনটা করেছে, যেন নিকিতার মতো ভুল না করে বসে। বড় ভাই না হয় একটু হাত তুলেইছেন, এতে কি এমন হয়েছে? আর কেউ বকবেন না আমার ছেলেকে। তার নিষ্প্রাণ ফ্যাকাশে মুখটা কেবল দৃষ্টি তাক করে বারবার দেখছে ওই ক্ষণে ক্ষণে কেঁপে ওঠা ভীতগ্রস্ত সপ্তদশীকে। একে একে বিদায় হলো সবাই। মাহমুদা বেগম ছেলেকে শাসালেন বারবার। নিঃশব্দে পা ফেলে কুষাণ ঢুকলো নিজের ঘরে। ধীরে ধীরে দৌড় আটকালো। হাঁটু ভেঙে ধপ করে বসে পড়ল মেঝেতে। সকাল গড়িয়ে এখন বিকেল 3টা বাজে। নমিতা শুয়ে আছে। মনে চলছে প্রতিশোধের দাবানল। গালে এখনো মারের দাগগুলো স্পষ্ট ভেসে রয়েছে। বারবার মুখ ধুয়ে ক্রিম লাগালেও সরছে না সেই দাগ। বিরক্ত এবার নমিতা। ওপর হয়ে শুয়ে ফোনের স্ক্রোলে আঙ্গুল ঘোরালো। ভালো লাগছে না কেন যেন। মাহমুদা বেগম আর কাইফা তার ঘরে এলো, হাতে খাবারের প্লেট। টেবিলে খাবার রেখে বললেন, ওঠ নিমুমা, খেয়ে নে। নমিতা উঠে বসলো। কাইফা মন খারাপ করে দাঁড়িয়ে আছে। আলগোছে বোঝা যাচ্ছে তার মন এখানে নেই, অন্য কিছু ভাবছে। নমিতা বলল, কি রে, কি এত ভাবছিস? আয় বস। ঘাড় ঘুরিয়ে মাহমুদা বেগমের দিকে তাকিয়ে বলল, জেঠিমা আমাকে খাইয়ে দাও তো। বলেই ঠোঁট ফোলালো। হেসে দিলেন মাহমুদা বেগম। শাড়ির আঁচলটা সামলিয়ে খাইয়ে দিতে শুরু করলেন নমিতাকে। খাওয়ার এক ফাঁকে বিষণ্ণ কাইফাকে জিজ্ঞেস করলো, তুই খেয়েছিস? কাইফা মাথা নাড়ল, যার অর্থ খায়নি। নমিতা খাবার চিবোতে চিবোতে বলল, খাসনি কেন? কাইফা অকপটেই জবাবটুকু রাখলো, এটাই ছেলের ফটো? সকাল থেকে ভাইয়া ঘরের দরজা খোলেনি, কিছুই খায়নি। ভাইয়া না খেলে আমি খাই কি করে? কতবার করে ডাকলাম, সাড়াই দিল না। আমার খুব কষ্ট হচ্ছে আপু। খাওয়া বন্ধ করে চিন্তিত চোখে তাকালো নমিতা। এখনো মানুষটা কিচ্ছু খায়নি। অদ্ভুত লাগলো। মেরেছে তো সে, আবার রাগও করবে সে? কোথায় আমি রাগ করব সে এসে ভাঙবে, তা না করে সেই উল্টো রেগে আছে। ভেঙচি কাটলো নমিতা। অমনি শুনতে পেল বাইকের শব্দ। দৌড়ে গেল বারান্দায়। সে যেতে যেতেই কুষাণ গেট পার হয়ে গেছে। দীর্ঘশ্বাস ছাড়লেন মাহমুদা বেগম। সন্ধ্যায় সবাই কালকে সন্ধ্যায় সবাই কালকের মতো উপস্থিত হলো। হাতে 1 কাপ চা নিয়ে। প্রসঙ্গ এখনো নমিতার বিয়ে নিয়ে। সেসবে আজ আরই শুনছে না নমিতা। হাতে একটা উপন্যাসের বই, কানে ব্লুটুথ গুজে কথা বলছে শাফনের সঙ্গে। প্রেমে পড়লে মানুষ কত কি নিয়ে কথা বলে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো বিষয় বাদ যায় না। এই তো এখন কথা বলছে মেয়েদের সাজগোজের প্রোডাক্ট নিয়ে। শাফিন একটু পরপর খেপাচ্ছে। অল্প একটু আটা আর কত দাম? খাওয়ার আটাও এর চেয়ে ভালো। বিয়েতে লাল লিপস্টিক পরবা? বিশ্বাস করো, ক্ষেতের রাজ্য মনে হবে তোমাকে। বলে দাঁত দিয়ে হাসছে। রাগে ফুঁসছে নমিতা। শাসাচ্ছে বারবার, কিন্তু শাফিন নিজের মতো মজা করেই যাচ্ছে। শুনেও বলছে, কি বললে? আমি শুনতে পাইনি। তুমি বিয়েতে সুজি মাখতে চাও, ময়দা মাখতে চাও না? এমন উদ্ভট কথা বলে ইচ্ছে করে রাগাচ্ছে বেচারিকে। প্রকৃতিতে নেমে এলো ভয়াল আঁধার। সময়টা এখন রাত 1টা। পুরো বাড়ি নিস্তব্ধ। সাধারণত গ্রামে এখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। বাজারগুলোতেও ভিড় কমতেই থাকে। বাড়িতে ঢুকে বাইকটা এক সাইডে রাখলো কুষাণ। নমিতা সজাগই ছিল। বিয়ে নিয়ে প্রচুর এক্সাইটেড তো, তাই ঘুম সহজে চোখের পাতায় ধরা দিচ্ছে না। বাইকের আওয়াজ পেয়ে লাফ দিয়ে উঠল। সকালের রাগটা এখনো কমেনি, তাই দ্রুত উঠে পড়ল। এখন গিয়ে জ্বালাবে, সাথে মাফ চাইতে হবে তার কাছে। যেই ভাবা সেই কাজ। ছুটল কুষাণের ঘরের দিকে। দৌড় বেরোনোর ছিল, কিন্তু কুষাণ নমিতার নুপুরের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গেই বন্ধ করে দিল দরজাটা। এত বারবার করে ডাকলো, খুলল না সে। অপমানিত হলো নমিতা। ভাতের প্লেট নিয়ে এলেন মাহমুদা বেগম, কিন্তু কিছুতেই দরজা খুলল না কুষাণ। শুধু ভেতর থেকে আওয়াজ ভেসে এলো, আমার খেতে নেই, খেয়ে এসছে। বিরক্ত করো না, ঘুমোতে দাও। কেউই বুঝল না কুষাণের আসল মনোভাব, তার অনুভূতি। তার আচার আচরণের অমূল পরিবর্তনের সঠিক কারণটাও কেউ খুঁজে পেল না। কেবল অবাক হয়ে শুনল তার নিষ্ঠুর কথাগুলো। রাগ করলো বেয়াদবির জন্য। বসন্ত প্রায় শেষের দিকে। প্রিয় বসন্তটা বিদায় নিচ্ছে কুষাণের থেকে। রক্তিম চোখ দুটো অনিদ্রায় ক্লান্ত। পুরুষ মানুষ হয়েও গাল ভেজা তার। এ যে মরণ যন্ত্রণা। অনাবৃত শরীর সিগারেটের বিষাক্ত গন্ধে মোহিত। এখনো হাতে জ্বলন্ত সিগারেট। উচ্ছিষ্ট পড়ছে ফ্লোরে। যেহেতু গ্রাম, তাই টাইলস করা নেই। পরনে কেবল ট্রাউজার। জানলা ধারে গা এলিয়ে প্রহর গুনছে, কখন ভোরের আলো ফুটবে, কখন আধারকে দূরে ঠেলে আলোকিত হবে পৃথিবী, কবে পুলকিত হবে বক্ষ কুঠরি। সকাল সকাল পুরো বাড়িতে তোড়জোড় আরম্ভ হয়ে গেছে। ত্রস্ত পায়ে ছোটাছুটি করছে কাজের মেয়ে মালা।
আমোদ ফুর্তিতে মাতোয়ারা আজ তরফদার বাড়ি, কারণ আজ নমিতাকে দেখতে আসবে ওনারা। ঘর বাড়ি ঝাড় দেওয়ার কোমর গুজে নেমেছে দুইজন সৈনিক, নমিতা আর কাইফা। সেই সঙ্গে নিলয়ও আছে। সে বাদ যাবে কেন? হাত লাগাচ্ছে টুকটাক। পুরো কাজটা তো ওদের পৌঁছানোর আগে সম্পূর্ণ করতে হবে, তাই বসে নেই কেউই। বাজারের ব্যাগ হাতে নিয়ে নাজিম তরফদার ব্যস্ত পায়ে বেরোচ্ছেন বাজার করতে। সকলের মুখে হাসি, যেন সরছেই না। সেগুলো দেখছে নিষ্প্রাণ চক্ষু দুটি। দরজায় দাঁড়িয়ে রয়েছে কোষান, মুখে যেন কুলুপ এঁটেছে শক্ত করে। একদিনেই কেমন বোবা হয়ে গেছে ছেলেটা। সবই চোখে পড়ছে মাহমুদা বেগমের। সময় করে একবার ছেলের সঙ্গে কথা বলতে হবে ভেবে আবারও ঢুকে গেলেন রান্নাঘরে। কুষাণকে দেখা মাত্রই নাজিম তরফদার হাঁক ছাড়লেন। আরে কুষাণ, এদিকে আয়, তোকেই খুঁজছিলাম। মন যেতে না চাইলেও টেনে হিচড়ে নিয়ে গেল নিজের দেহটাকে। পৌঁছালো তার কাকার কাছে, জোরপূর্বক হাসলো কয়েক সেকেন্ডের জন্য। কেউ যেন বুঝতে না পারে তার সকালবেলায় গোসল করে নিজেকে পরিপাটি করে নিয়েছে। বেঁচে থাকলে যে অভিনয় করতে হয় তার বাস্তব প্রমাণ তো কুষাণ। কলিজা ফেটে চার খণ্ড হয়ে গেলেও উপর থেকে বোঝার উপায় নেই। সে অন্তরের বাগবিতণ্ডা পুড়ে কয়লা হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। নাজিম তরফদার বললেন, আমার সঙ্গে বাজারে চল, অনেক কাজ বাকি, এখনও বাজার করা হয়নি। আমি একা হতে পারবো না, তুই আমার সাথে আয়। মুরব্বীদের মতো করে হাত দুটো পেছনে বেঁধে আছে নাজিম তরফদার। কুষাণ ঠায় দাঁড়িয়ে, স্তম্ভিত পা দুটি কৌতুক স্বরে বিদ্রুপ করছে তাকে। তোর ব্যক্তিগত বসন্তকে অন্যের বসন্ত রানী বানাতে নিজেই বাজার করবি? তুই আদৌ সত্যিকারের পুরুষ? ভালোবাসা কেবল বীর পুরুষের জন্য, তোর মতো ভীতুকার পুরুষের জন্য তো নয়। হৃদয় আর মস্তিষ্কের বিদ্রুপ সহ্য করতে না পেরে মাথা চেপে চোখ বুজে দাঁড়িয়ে রইল কুষাণ। চাপ প্রয়োগের ফলে হাতের ফোলা ফোলা রগগুলো আরও ভাসমান হলো। সদর দরজা পেরিয়ে পিছন ফিরে কুষাণকে না পেয়ে বিরক্ত নিয়ে আবারও পিছু হাঁটলেন নাজিম তরফদার। কুষাণের অমন অবস্থা দেখে গলা ছেড়ে ডাকলেন, কিছু হয়েছে তোর? যাবি না আমার সঙ্গে? তৎক্ষণাৎ হাত দুটি নত করে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। ঠোঁটে কৃত্রিম হাসি ঝুলিয়ে এগোতে এগোতে বলল, কিছু হয়নি কাকা, চলো যাওয়া যাক। তাল মিলিয়ে হাঁটা শুরু করলো চাচা ভাস্তা। পুরো ঘটনাটা সবার দৃষ্টি এড়ালেও নমিতার চোখ থেকে লুকাতে পারেনি। হিসাব মিলছে না কোনোভাবেই। শুষ্ক ঢোক গিলে আশেপাশে তাকালো। তার পানি খাওয়ার প্রয়োজন, অল্প পরিশ্রমেই ঘেমে ক্লান্ত কায়া। বিকেল 4টা। সেই কাঙ্ক্ষিত মুহূর্তে পৌঁছেছে সময়। অতিথিরা অপেক্ষা করছে নমিতার সৌন্দর্য মুখশ্রী দেখার জন্য। অনেক দূর থেকে এসেছে বিদায় সবাই ক্লান্তও বটে। সাফিন চুপচাপ বসে আছে। সঙ্গে তার বাবা মা আর ভাবি এসেছে। সাফিনের ছোট বোন শাইলা আসেনি, কারণ এতটা পথ জার্নি করতে পারবে না সে। কয়দিন পর তো এমনিতেই আসতে হবে, তাই এখন আর কষ্ট করে আসেনি সে। সাফিনের ভাবি আঁখি বারবার এদিকে সেদিকে দেখাচ্ছে। জহুরি চোখে দেখছে বাড়ির পরিবেশ। তাদের সামনে নাস্তা হিসেবে পরিবেশন করা হয়েছে বেশ রকমের ফল, 2 রকমের পিঠা, নুডলস, শ্যামাই, মিষ্টান্ন, শরবত, চিকেন বল, চা আর স্ন্যাক্স। অবশেষে নমিতাকে নিয়ে আসা হলো গোলাপি রঙের জামদানি শাড়িতে আবৃত সপ্তাদশী। হালকা কৃত্রিম সাজসজ্জায় সজ্জিত মৌমিতা। মায়াবী মুখটা সকলের নজর কাড়ল। সাফিন বারবার তাকাচ্ছে, মাঝে মাঝে হাসছে। নমিতা যে মাথা নিচু করে বসেছে সে আর তোলেনি। নমিতার শাশুড়ি কিছু প্রশ্ন করলো, তখন শুধু মাথা উঁচিয়ে তার উত্তর দিল। সকলেই নমিতাকে দেখে পছন্দ হয়েছে, তা আকারে ইঙ্গিতে বোঝাই যাচ্ছে। এদিকে জীবনে প্রথম এমন পরিস্থিতির শিকার হয়ে দিম দিম করছে নমিতার বুক। প্রিয় মানুষকে সারা জীবনের জন্য নিজের করে পাওয়ার আনন্দে একদিকে যেমন আকাশ ছোঁয়া খুশির জোয়ারে ভাসছে, তেমনই অস্বস্তিও লাগছে এভাবে সবার সামনে বসে থাকতে। ড্রয়িং রুমে উপস্থিত আছে সকলেই, শুধু কুষাণের দেখা নেই। নিলয়কে পাঠিয়েছে কুষাণকে আনতে। কিছু সময়ের মধ্যেই কুষাণের সাথে হাজির হলো নিলয়। শুভ্র আর কালো প্যান্টে আজ তাকে কিছুটা আলাদা লাগছে। গভীর কিন্তু স্বাভাবিক। নমিতা আর চোখেই দেখলো একবার। আরিফ তরফদার পরিচয় করিয়ে দেন। এই যে আমার ছেলে কুষাণ তরফদার, মাস্টার শেষের পথে। আল্লাহ চায় তো এবারে কমপ্লিট করবে। জোরপূর্বক হাসল কুষাণ। কুশল বিনিময় করলো, যেহেতু নতুন আত্মীয়। না চাইতেও পাশাপাশি বসলো কুষাণ আর সাফিন। কথার ফাঁকে একবার সাফিনের দিকে চোখ পড়ে নমিতার। পাশাপাশি দুজনকে দেখে নমিতা একটা জিনিস লক্ষ্য করলো, কুষাণের তুলনায় সাফিন কিছুটা বড় হবে। যেহেতু ব্যবসা করে, পাশাপাশি টিউশনি করায়, সেক্ষেত্রে বয়স বেশি থাকাটা নমিতা তেমন আহামরি গুরুত্ব দিল না।
তার ভাবনার মাঝেই হঠাৎ শুনলো সাফিনের মা বলছে, এবার যাও মা। মানে তাকে এখান থেকে যেতে বলছে। কি নিয়ে আলোচনা হচ্ছিল ভাবনায় পড়ে তা শুনতে পায়নি। হাফ ছেড়ে বাঁচলো সে। আসার সময় নমিতার শাশুড়ি কিছু টাকাও গুঁজে দিলেন হাতে। ঝটপট ঘরে এসে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, এতক্ষণে মনে হচ্ছে বুক ভরে শ্বাস নিতে পারছি। মোটা ফ্রেমের চশমাটা ঠিক করে নিল কাইফা। চুল ছেড়ে একা একা বসে বোকা বোকা চাহনিতে জিজ্ঞেস করলো, কেন আপু? কি হয়েছে ওখানে? কি আবার হবে? যা হবার তাই হয়েছে। মানে বুঝিনি আপু। নমিতা মাথা থেকে শাড়ির আঁচল সরিয়ে গা ছেড়ে বলল, এখানে বোঝার কি আছে রে পাগলি? তুই না সারা জীবন হাবাগোবায় থেকে গেলি। আমিও ওখানে গিয়েছি আর সবাই হা করে আমাকে দেখেছে। চতুর্দিকে জহুরি চোখ যদি তাকিয়ে থাকে তাহলে কার ভালো লাগে বলতো? অস্বস্তি হয়তো, তাই না? নিঃশ্বাস নিলেও বুঝে শুনে নিতে হয়, বুঝলি? কাইফা জোরে জোরেই মাথা ঝাঁকালো, যেন সে মাত্র শ্রবণ হওয়া কথাগুলো অক্ষরে অক্ষরে বুঝে নিয়েছে। নমিতা হাতে থাকা টাকাগুলো গুনল। কাইফা রে, এখানে এতটুকু বলতেই তো থামতে হলো তাকে। টাকাটা উদ্ঘপ করে নামিয়ে ফেললো, কারণ দরজায় সাফিনের ভাবি দাঁড়িয়ে আছে। শাড়ি পরে এসেছেন উনি। নমিতা আঁচল ঠিক করে হাসলো, দাঁড়িয়ে বলল, ভেতরে আসুন। কুষাণ শান্তভাবেই বসে আছে। সামনে আলোচনা, হাসি ঠাট্টা। বেশ। আকস্মাৎ পাশ থেকে শুনতে পায়, হাই ব্রো, কেমন আছো? শুরুতেই তুমি বলে সম্বোধন ভালো লাগেনি কুষাণের। যদিও এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু এই মুহূর্তে এদের পরিবারটাকেই প্রচণ্ড রকমের বিরক্ত লাগছে। কিন্তু ওই যে মানবিকতা বলতে একটা শব্দ আছে না, তারই খাতিরে কথা বলতে হলো। তবে তার মুখাবয়ব ছিল যথেষ্ট বিমূঢ়। জি, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি আমাকে আপনি করেই বলছো কেন? যেহেতু সম্পর্কে তুমি আমার বড় হও, নাম ধরেই ডাকতে পারো, সমস্যা নেই। আগে হন, তারপর না হয় সম্বোধন নিয়ে ভাববো। কুষাণ নিরুত্তেজিত ভাবে জবাব দিল। চমকালো সাফিন, কিছুটা অপমানিতও হলো বোধ হয়। স্বর পাল্টালো এক পলকে। আপনার কথা নমিতার মুখে প্রায় প্রায়ই শুনি। তাকে শোনেন? তেমন কিছু নয়, মাঝে মাঝে আপনার প্রশংসা করে। ওই যে সেদিন রাত আপনারা ভুট্টা চুরি করেছেন, সেটাও আমি কিন্তু জানি। একদিন আমাকেও রাখবেন আপনাদের দুষ্টু কাজগুলোতে। কুষাণ অন্তরালে হাসলো, তবে সেই হাসিটা ছিল নিষ্প্রাণ, বিষাদময় হাসি। এই ছোট্ট ঘটনা নমিতা বলে দিয়েছে তাহলে কতটা ভালোবাসে এই ছেলেকে। নিশ্চয়ই অনেকটা। ভাবতেই নিঃশ্বাস আটকে আসছে। তারপর স্বাভাবিক গলায় বলল, ও আচ্ছা, কিন্তু নমিতা আজ অব্দি আপনার ব্যাপারে আমাকে কিছুই বলেনি। ওদিন 4-5 ঘন্টা পিকনিক স্পটে ঘোরাঘুরি করার সময় বড় ভাই হিসেবে একবার নিজ থেকে জিজ্ঞেস করেছিলাম, তোর কোনো পছন্দ আছে? আই মিন, তুই কাউকে ভালোবাসিস? নমিতা কিছু বলেনি, কিছু অজুহাত তুলে এড়িয়ে গেছে। সাফিন কিছুক্ষণ স্থির দৃষ্টিতে কুষাণের দিকে তাকিয়ে থাকে। তার আশ্চর্য দৃষ্টি স্পষ্টতর তার অন্তর্দ্বন্দ্ব প্রকাশ করছে। সে জানতো না এমন কিছু, আর সে জ্ঞানহীনতা তার মধ্যে সন্দেহের জন্ম দিচ্ছে যেন। আর কোনো কথা বলল না সাফিন। কুষাণও আর কিছু বলে না। এই মুহূর্তে তার মনের অবস্থা অত্যন্ত অস্থির। এইটুকু ড্রামা তাকে মানসিকভাবে ক্লান্ত করে তুলেছে। খুব তাড়াতাড়ি এই পরিবেশ থেকে মুক্তি চাচ্ছে সে, কারণ অভিনয় করা তার জন্য আর সম্ভব হচ্ছিল না। সন্ধ্যা 7টায় বিদায় হলো সাফিনরা। ওরা যেতেই ঘর ঝাড়ু দিচ্ছে নমিতা। রাহেলা বানুর বিছানার একপাশে শুয়ে আছে কুষাণ। এই মুহূর্তে দাদিকেই সবচেয়ে বেশি আপন মনে হচ্ছে। মাহমুদা বেগম জলদি খেতে দিলেন হানিফ তরতারকে। তাদের তারা দেখে নমিতা উৎসুক গলায় জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ জেঠু? হ্যাঁ রে মা, অফিসের ছুটি শেষ। আবার গিয়ে নতুন করে ছুটি আনতে হবে তোর বিয়ের জন্য। কিঞ্চিত লজ্জা পেলেও তা বুঝতে দিল না নমিতা। বাচ্চা সুলভ আবদার কষলো, তাড়াতাড়ি আসবে কিন্তু। যাবে, ছুটি নিয়ে আবার চলে আসবে। আর হ্যাঁ, অনেকদিন ছুটি নেবে, এত কম ছুটিতে চলবে না। কোম্পানি কি আর এসব বুঝে মা? তুই যখন বলছিস তখন চেষ্টা তো করতেই হবে। আগে গিয়ে বুঝি পরিস্থিতি কি। আচ্ছা। রাত 9টা বাজে। নমিতা জানলার ধারে বসে দূরের আকাশ দেখছে। এরও একটা কারণ আছে। কি কারণ? সেটা হচ্ছে তাদের আলাদা করে কথা বলার জন্য সময় দিয়েছিল দুই পরিবার, কিন্তু কথা হয়নি। কথা হয়নি কারণ সাফিনের মধ্যে অনীহা ছিল। বলেছিল, আমাদের তো প্রতিদিন কথা হয়। আজ অনেকটা রাস্তা জার্নি করেছি তো শরীরটা ভালো লাগছে না। কেমন যেন ফাঁপা লাগছে ভেতর ভেতরে। পরে না হয় ফোনে কথা বলে নেব। সেই কথার সাথে সহমত পোষণ করলেন সাফিনের ভাবি আঁখি। আশেপাশেই ছিলেন হয়তো, তাই ঢুকে পড়লেন তাদের মাঝে। যদিও সাফিন ভুল কিছু বলেনি, আর তার ভাবিটাও প্রচণ্ড মিশুক। এক দেখাতেই যেন আপন করে নিয়েছে নমিতাকে। সেই মুহূর্তটা এভাবেই কেটে গেছে। কাইফা খুবই মনোযোগ দিয়ে পড়ছে। ছাদে কিছু আওয়াজ আসছে, হয়তো ছাদে মানুষ আছে।
তাই মন খারাপের পাল্লা হালকা করতে ধীরে ধীরে চলে গেল ছাদে। ছাদের দুয়ারে পৌঁছাতেই শুনতে পেল কুষাণ গান গাইছে। আমি তোমার দ্বিধায় বাঁচি, তোমার দ্বিধায় পড়ে যাই, এমন দ্বিধার পৃথিবীতে তোমায় চেয়েছি পুরোটাই। আমি তোমার স্বপ্নে বাঁচি, তোমার স্বপ্নে পুড়ে যাই, এমন চাঁদের পৃথিবীতে তোমায় চেয়েছি পুরোটাই পুরোটাই। হাতে গিটার, পাশে আদিব বসে আছে। গানটা নমিতাকে আরো আবেগ আপ্লুত করে দিল। ছোট ছোট কদমে আগালো। কুষাণ থেমে গেল, গলা ধরে আসছে। অক্ষিপুট স্থির ওই অসীম সামিয়ানার রাতে তারা ভরা দৃশ্যতে। নমিতার আওয়াজে ঘোর কাটল। কেমন আছেন ভাইয়া? হাসি মুখে জিজ্ঞেস করলো আদিবকে। আদিব ঘাড় ঘুরিয়ে নমিতাকে দেখে কিছুটা অবাক হয়। বুঝতে না দিয়ে হেসে জবাব দেয়, ভালো আছি। তুমি কেমন আছো বোন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে অনেকদিন পর দেখলাম ভাইয়া। কিন্তু আমি তো তোমাকে মাঝে মাঝেই দেখি। নমিতা বাঁকা হেসে গড়গড় করে বলে দিল, তা দেখবেনই। আসলে লাবণী সবসময় আমার সাথে থাকে তো, তাই না? না চাইতেও আমাকে দেখতে হয় আপনার। ভ্যাবাচাকা খেয়ে গেল আদিব। সঙ্গে সঙ্গেই কেসে উঠল। তার দুর্বল জায়গায় হাত দিয়ে ফেলেছে। থতমত কণ্ঠে বলল। না মানে, আসলে সেরকম কোনো ব্যাপার নয়। নমিতা মাথা উপরে নিচু করে দুষ্টু হাসে। হ্যাঁ, রকম কোনো ব্যাপার নয়। এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। সবই বুঝি। কোনো সমস্যা নেই ভাইয়া। বলেন কি খাবেন? চা না কফি? কুষাণের দিকে তাকিয়ে জোরপূর্বক হাসলো আদিব। কুষাণের কোনো হেলদোল নেই, তাই নিজেই বলল। কিছুই না, খাবো না বোন। এখন বাড়ি ফিরতে হবে। আজ তাহলে আসি। উঠে দাঁড়ালো। নমিতাকে ফিসফিস করে জানিয়ে গেল, একে দেখে রেখো। বড় ভাইয়ের শাসনে এত রাগ পুষে রেখো না। বেচারা এতটাই অনুতপ্ত যে 2 দিন ধরে খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে। বাকিটা তুমি বুঝে নাও। আজ আসি। বলে ব্যস্ত পায়ে চলে গেল। যাওয়ার সময় নমিতা বলে দেয়, আবার আসবেন কিন্তু ভাইয়া। আমার বিয়ের দাওয়াত রাখবেন। ফিরে দৃষ্টি তার তাকালো কুষাণের দিকে। যুবকের নজর বা মনোযোগ তার দিকে আছে বলে মনে হয় না। ছাদের মেঝেতে বসে আছে। খুবই খারাপ লাগলো নমিতার। সেও তো রাগ করে আছে, কিন্তু কুষাণের হাব ভাব বুঝতে বাকি নেই তাকে আঘাত করে কি পরিমাণ অনুতপ্ত সে। এতটুকুই যথেষ্ট ছিল নমিতার রাগ ভাঙানোর জন্য। কেন যেন ছোট থেকেই কুষাণের বকাঝকা মার সে বেশিক্ষণ মনে রাখে না, না চাইতেও ভুলে যায়। তেমনি আজও তাই ঘটলো। পাশে বসলো কুষাণের। কুষাণের মতো করে দৃষ্টি স্থির করে দূরের তারা ভরা জমকালো আকাশে। দেখি মুগ্ধ নয়নে হাসি মুখে আওড়ালো, দেখেছো কুসুম ভাই? আজ আকাশে কত তারা উঠেছে। ঘুমট আননে পাশ কর ফিরল। নৌমিতার প্রাণবন্ত হাসিটা দেখে নিয়ে ফের পূর্বের ন্যায় আকাশে তাকালো। বলল, হুম, দেখেছি। পকেট থেকে দুটো ব্রেসলেট আর একটা পায়েল বের করলো কুষাণ। মূলত নৌমিতার রাগ ভাঙাতেই কিনেছিল সে। সে চায় না তার বাসন্তী রানীকে তার প্রতি অসন্তুষ্ট থাকুক, রেগে থাকুক। এই মুহূর্তে তো একদমই চায় না। শান্ত ভঙ্গিমায় নমিতার হাতে দিল সেগুলো। নমিতা অবাক নয়নে চোখ পিটপিট করে ছাদের ইলেকট্রিক বাল্বের সাদা ফকফকে আলোয় দেখল জিনিসগুলো। ভীষণ খুশি হয়েছে দেখেই বোঝা গেছে। প্যাকেট খুলে দেখতে দেখতেই মিনমিনে স্বরে বলল, খুব সুন্দর দেখতে। তোমার পছন্দ আছে বলতে হবে। কিন্তু আবার এগুলো আনতে গেলে কেন? থেমে থাকে যুবক। কথাটার ঠিক মতো জবাব দেয় না। একরোখা মানুষ যেমন নিজের খুশিতে চলে, তেমনই ঠেকলো নৌমিতার কাছে। সে সবে কি আসে না, আসে যায়। পছন্দের দুটো জিনিস পেয়েছে, এতেই সপ্তদশীর খুশির সীমা নেই। একটা ব্রেসলেট কাইফাকে দিস। আর পায়েলটা? ওটা তোর জন্যই। আচ্ছা। নমিতার পেটে যেন কিছু কথা হজমই হচ্ছে না, উগরে আসতে চাইছে। তাই ন্যাকামির স্বরে যেভাবে কুষাণের পেট থেকে কথা বের করা যায় সেই পন্থা অবলম্বন করলো। কাজ ঘেঁষে কুষাণের হাত ধরে রিনরিনে গলায় শুধালো, আমার রাগ ভাঙার জন্য এইসব এনেছো, তাই না? গল্ল বোধ হয় কুষাণের মন। এক লহমায় ভুলে যেতে চাইল সবকিছু। কেবল আপন করে নিতে চাই সেই সময়খণ্ড, দৃশ্যপট, রমণীর চাঞ্চল্য ভাব। আগের মতোই ছ্যাঁচড়া উত্তর জানালো, আমার বইয়ে গেছে তো রাগ ভাঙানোতে। 2টা থাপ্পড় মেরেছে কি না মেরেছে এর জন্য অনুশোচনা ভুগবে কুষাণ। ইজ দ্যাট অ্যাকচুয়ালি পসিবল? ভেঙচি কাটল নমিতা। তৎক্ষণাৎ মনে পড়ে আদিবের বলা কথাগুলো। এতটুকু বুঝতে পারে কুষাণ বরাবরের মতোই তার কাছে শক্ত ভাবটা বজায় রাখতে চাইছে। নমিতা মুচকি হাসলো, কারণ সে তো বুঝে ফেলেছে আসল ব্যাপার। দুটো থাপ্পড় মেরেছিলে, তাই না? অগণিত থাপ্পড় ছিল যা আমি গুণে শেষ করতে পারিনি। বাট আই ডোন্ট রিমেম্বার লাইক দিস। ব্রেসলেট আর পায়েলটা খুব পছন্দ হয়েছে আমার।
তাই সব ভুলে মাফ করে দিলাম, নয়তো তোমাকে। নয়তো নয়তো কি আমাকে মারবি? তোর সাহস কত বড় রে নিমো? আবার অভদ্রতামো করছিস আমার সাথে? বেশ করেছি। পুরো কথা না শুনে লাফাও কেন বলো তো? সিরিয়াসলি, তোমার মতো লাফাতে মেবি বানরও পারে না। খেপে গেল কুষাণ। নমিতার ঘাড় চেপে ধরে বলল, নিম পাতা, তুই কত বড় নির্লজ্জ রে! এত বকাঝকা করি, এত মারি, তবুও তুই শুধরাস না। তোকে আর কিভাবে মানুষ করবো বলতো? এক ঝটকায় সরিয়ে দিল কুষাণের হাত। দাঁড়িয়ে পড়ল সে। আফসোসের সুরে চেয়ে শব্দ করল নমিতা। ব্যঙ্গ করে বলল, আরে, আসছে আমাকে মানুষ বানাতে। বলি, তুমি কোন অজপাড়া গায়ের লাউ কুমড়ো যে তোমাকে আমার সম্মান দিয়ে চলতে হবে? বলে আর এক মুহূর্ত দেরি না করে চড়ুইয়ের ন্যায় দৌড়ে পালালো। পেছন পেছন ছুটল কুষাণও। ছাদেই ছোটাছুটি করছে তারা। কুষাণ হুমকি স্বরূপ চেঁচালো, নিম পাতা, তোকে আজ শুধু ভাগে পেয়ে নেই, দেখিস কি হাল করি। নমিতা হাসতে হাসতে বলল, আজ ধরতে পারলেও আর মারতে পারবে না। আজ কেন, কোনোদিনই পারবে না, কারণ আমি তো এই বাড়িতে আর থাকবোই না, শ্বশুর বাড়ি চলে যাবো তো। ধীরে ধীরে থেমে গেল কুষাণ। কি করতে যাচ্ছিল সে? ধক করে ওঠে বুকের ভেতরে। ভুলে গেছিল কি চলছে তার জীবনে, কি ঘটতে চলেছে ভবিষ্যতে, সেটাও নেমালিমে ভুলে গিয়েছিল। উল্টো ঘুরে দাঁড়ালো। নমিতা কুষাণকে এমন চুপ দেখে সাহস করে কাছে এলো। বলল, থেমে গেলে কেন, ভয় পেলে? তোকে ভয় পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। পা ব্যথা করছে। মিথ্যে বলল। সত্যি বলার সৎ সাহস নেই এখন। নমিতা ব্যস্ত গলায় বলল, তাহলে নিচে চলো। আমি এখনো খাইনি, তোমার সঙ্গে খাবো। তুই যা, আমি আসছি। না না, আসছি বলে হবে না, এক্ষুনি আসতে হবে। তবুও কুষাণের জোরাজোরিতেই নমিতাকেও আগে যেতে হলো। পেছন থেকে অপলক চোখে দেখলো সপ্তদশীকে। মন বলছে, আর কত মায়া বাড়বে তুমি? আর কত পড়বে তোমার দহনে? রাতের নিস্তব্ধতা ভেঙে মোরগের ডাক শুনে ঘুম ভাঙল নমিতার। উঠেই তার প্রথম কাজ শরীর মোচড় দেওয়া। সেটাই করলো। অন্যটা শরীরে জড়িয়ে দিয়ে চোখ কচলাতে কচলাতে কলের পাড়ে গিয়ে চোখে পানি দেয় নমিতা। তখনই শোনা যায় মালার গগন বিদারিণী চিৎকার। চকিয়ে যায় নমিতা। রান্নাঘরের পেছনেই ময়লা ফেলার জন্য একটা গর্ত আছে। সেখান থেকেই চেঁচিয়ে আসছে মালা। একে একে সবাই ছুটে আসে। মালা কলের পাড়ের কাছে আসতেই নমিতা উদ্গ্রীবে জিজ্ঞেস করে, কি হয়েছে মালা বুবু, এভাবে চেঁচাচ্ছ কেন? হাঁপাতে হাঁপাতে মালা বলে, সাপ! সাপ! ওইখানে সাপ! হঠাৎ এমন কথা শুনে চমকালো উপস্থিত সকলেই। এ সময় বাড়িতে নাজিম তরফদার অনুপস্থিত। আতঙ্কিত আতঙ্ক ছড়িয়ে গেল বাতাসে। নমিতা অবাক স্বরে বলল, সাপ? এখানে সাপ আসবে কোথা থেকে? সবার চোখে মুখে উৎকণ্ঠা। তৎক্ষণাৎ টি শার্ট পরতে পরতে বেরিয়ে এলো কুষাণ। চোখে শানিত সতর্কতা, চোয়ালে দৃঢ়তা বজায় রেখে ব্যস্ত কণ্ঠেই জানতে চায়, কোথায় সাপ? এই যে, এইখানে দেখছিলাম। একটা সাপের ঝাঁপি রাখা আছে। সবাই আরেকটু সামনে তাকালো। কুষাণ সবার আগে দাঁড়িয়ে দেখতে পেল কিছুটা দূরে শুকনো পাতায় গাদা পেরিয়ে এক বিষাক্ত রঙের কোঁচকানো শরীরের সাপ ফনা তুলে দাঁড়িয়ে আছে। ঘাবড়ে গেল সকলে। পেছন থেকে কুষাণের মা মাহমুদা বেগম জোরে জোরেই ডাক দিলেন, কুষাণ, চলে আয় বাবা, সাপুরেদের কল কর, ওরা এসে সাপটাকে নিয়ে যাক। কুষাণের মেজাজ কিছুটা খিটখিটেই হলো। কর্কশ কণ্ঠে, সাপুরদের নাম্বার কি ফোনে সেভ করে রেখেছে? আমি তো জানিও না এলাকায় সাপুর আছে কি নেই। বেশি কথা না, জলদি লাঠি নিয়ে আসো। নিলয়, মোটা দেখে একটা লাঠি আনতো, দ্রুত। নিলয় আর নমিতা চঞ্চল কদমে ছুটাছুটি করে চারটা লাঠি জোগাড় করলো চটজলদি। ঝটপট কুষাণের হাতে সেগুলো হস্তান্তর করে নিলয় দূরে চলে গেল। তার মায়ের পেছনে লুকিয়ে পড়ল সে। সবাই দূরে চলে গেল, কিন্তু নমিতা সবার সাথে পিছিয়ে গেল না। জেদ ধরে কুষাণের ডান পাশেই দখল করে দাঁড়ালো। সেও সাপ মারবে, হাতে একটা মোটা লাঠি। কুষাণ বারবার আঘাত করার চেষ্টা করছে সাপটাকে। মাঝে মাঝেই দুই একটা বাড়ি লাগতেই তীব্র দাপটের সঙ্গে মুখিয়ে আসছে সাপটা। পিছিয়ে যাচ্ছে কুষাণ। নমিতা দুরন্তপনায় একটু অন্য পাশে সরে কাছাকাছি গেল সাপের। নেমো, যাস না, একদম পাকনামি করবি না। পেছনে চলে যা বলছি, ওখানে নোংরা ময়লা আছে। ভীত গলায় বলল কুষাণ। নমিতা যেন কুষাণের কথাটা উড়িয়ে দিল। এক বাড়ি দিতেই সাপটা তার কাছাকাছি চলে আসে। দিমু, ভয়ে আতঙ্কে কলিজায় পানি শুকিয়ে গেল কুষাণের। নমিতা তাকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে চিৎকার করছে। ভাগ্যক্রমে বাঁচিয়ে দিয়েছে নাজিম তরফদার। তিনি মোটা লাঠি দিয়ে সর্বশক্তি দিয়ে আঘাত করেছেন। নয়তো নমিতাকে আর অতিরিক্ত পাকনামির জন্য আজ ছবল খেতেই হতো। গ্রামের বাড়িতে কোদাল কোড়াল
এসব সচরাচর থাকেই, কৃষকের বাড়িতে এটা খুবই সাধারণ ব্যাপার। সেগুলোই দ্রুত বুদ্ধি করে এনে দিল নিলয়। ভয়ে সিক্ত অক্ষিপটে দুটো হঠাৎই খুব কাছের পুরুষটির অক্ষিপটের সঙ্গে মিলিত হলো। আড়ষ্ট কায়া তখনও পুরুষালী দেহের সংঘর্ষে। যখন পুরোপুরিভাবে উপলব্ধি করলো তারা কি অবস্থায় আছে, তৎক্ষণাৎ ছিটকে দূরে দাঁড়ালো কুষাণ আর নমিতা। ভয়ঙ্কর সাপের থেকে বাঁচতে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে কোথায় নিরাপদ আশ্রয় নিয়েছিল তখন ভাবেনি নমিতা। পেছন থেকে বারবার ঝাঁঝালো স্বরে হাঁকাচ্ছেন নমিতার মা। শঙ্কিত চাহনি ফেলে পুরুষটিকে আরেকবার দেখে মাথা নত করে চলে গেল। পুরুষটি এখনই ঘোরের মধ্যে আছে। ওই সিক্ত অক্ষিপুটের অন্যরকম চাহনিতে ভেতরে 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 তাণ্ডব চালিয়ে সব তছনছ করে দিচ্ছে। সেই ভাবনা সেই তুরন্ত সময় মাথায় রেখে নাজিম তরফদারের সাথে মিলে অনেক কষ্টের পর, অনেক হয়রানির পর সাপটাকে হত্যা করতে সক্ষম হলো। নাস্তার টেবিলে আজ গুমোট পরিবেশ। কেবল পরোটা ছেঁড়ার শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। অবশেষে নাজিম তরফদার মুখ খুললেন। বাড়িতে সাপের ঝাঁপি রেখে যাওয়া কাজটা কে করেছে এখনও বুঝতে পারছি না। তবে যেই করে থাকুক না কেন, একটা খুবই নিম্ন মানসিকতার কাজ। আর মালাকেও বলিহারি, তুই ঝাঁপিটা খুলতে গেলি কেন? সবাইকে ডাক দিতে পারতি, তা না, নিজেই খুলে বিপদ বাড়ালি। কারোর কথা বলার সাহস হলো না। মালা থরথর করে কাঁপছে। নোংরা পরিকল্পনাটা ধরতেও পারল না কেউ। কুষাণ খানিক সময় মস্তিষ্ক খাটালো। হঠাৎ কিছু একটা মনে পড়ে যাওয়ায় টনক নড়ল তার। পুরোপুরি ভেঙে জিজ্ঞেস করলো না, তবে আকার ইঙ্গিতে নিশ্চিত হতে চাইলো। কাকে বলছিলাম? নাজিম তরফদার কিছু সময় পর চোখের ইশারায় থামতে বললেন। তাদের চাচা ভাইপোদের ইশারা ইঙ্গিতের আভাস পেয়ে সন্দেহ জাগলো বাড়ির কর্মী দুজনের মনে। সাহস করে প্রশ্নটা করেই বসলো শাহনাজ বেগম। তোমরা দুজন ইশারা ইঙ্গিতে কি বলছো? কি লুকাচ্ছ আমাদের থেকে? কিছু না কাকিমা, তেমন কিছু হলে তো কাকা তোমাদের বলতোই। কুষাণ নাজিব তরফদারকে ইশারা করলো কিছু বলতে। তিনি গম্ভীর মুখে বললেন, কুশান্ত ঠিকই বলেছে, এই নিয়ে আর মাথা ঘামাতে হবে না, তরকারি দাও। ওনার এমন গম্ভীর্যপূর্ণ স্বর শুনে দুই কর্মী আর কিছু বলার সাহস পেল না। নমিতা, কাইফা আর নিলয় চুপচাপ খাচ্ছে। নমিতা মাছের কাঁটা বেছে দিচ্ছে নিলয়কেও, অথচ সে নিজেই কাঁটা বেছে খেতে পারে না। চায়ের দোকানে নির্বিকার বসে আছে কুষাণ। পরনে তার চকলেট কালারের শার্ট। আবিদের হাতে চায়ের কাপ। বেশ অনেকক্ষণ হলো ওরা একসঙ্গে। সঙ্গে একজন যুক্ত হয়েছে যার নাম লিটন। এলাকার মানুষ তাকে লিটন বলেই চেনে। আদিব বলল, আরে মামা এসে দেহি, আয় বস। চাচা, আর এক কাপ চা দাও। লিটন একটু জোকার টাইপের। সে একজন মজার মানুষ। দেখতে মোটাসোটা কালো হলেও মনটা তার অনেক ভালো। লিটন হাসি মুখে আদিবকে ইশারা দিল। এটাকে আদিব বলল, আরে একে চিনিস না? এ হচ্ছে আমাদের কুষাণ, আমাদের বিলাতি বন্ধু। প্রত্যাশিত কিছু পেয়ে যেমন খুশি হয়ে যায় মানুষ, তেমনই খুশি হলো লিটন। কুষাণের গায়ের হালকা চাবড় দিয়ে বলল, আরে বন্ধু আগে কবি না, কুইশাইন না দেখা যায় হ্যান্ডসাম হয়ে গেছে, সুন্দর তো আগে থাকতেই। তোর মনে আছে তোর আর আমার মুসলমানি একসাথে হয়েছিল, দুইজনে সারা রাত কেমনে না চিক্কর পারছিলাম, মনে আছে তখন ওই খাতনার লোকটা তোরে জিজ্ঞেস করছিল সুন্দর বিয়ে করবি না কালা, তখন তুই কইছিলি সুন্দর বিয়ে করবি। তা কবে বিয়ে করলি? তোর সুন্দরী বউটাও তো দেখাইলি না। শুদ্ধ অশুদ্ধর মিশ্রণে কথা বলে লিটন। কুষাণ লিটনের দিকে ভাষাহীন দৃষ্টিতে তাকালো। এমনিতেই বিরহ যন্ত্রণায় পড়ছে, তার উপরে তার এত সুন্দর নামটাকে বলে দিল কিনা কুষাণ না। আবার বাল্যকালের কিসব অদ্ভুত কাহিনীর স্মৃতিচারণ করছে। মিজাজ কি তখন ঠিক থাকে? কিন্তু এত কিছুর পরও ঠিক রাখতে হচ্ছে। ভাগ্য তার সাথে এক ভয়ঙ্কর খেলা খেলছে। চাইলেও কিছু বলতে পারছে না, সইতেও পারছে না। কুষাণের এমন রিয়াকশন দেখে আদিব ঠোঁট টিপে হাসছে। অতঃপর কুষাণের হয়েই সে বলল, আরে মামা থাম থাম, এমনিতেই বেচারা মরছে বিরহের যন্ত্রণায়, আর তুই আছিস ব্যাটার ল্যাংটা কালার কাহিনী নিয়ে। লিটন বলল। কেন, কি হয়েছে? কুষাণ গম্ভীর স্বরে বলল, তুই আবিদের থেকে শুনে নিস, আমি এবার যাই। ফোন টিপতে টিপতেই বেরিয়ে গেল দোকান থেকে। জোর করলেও আর থাকে না সেখানে। তার সিগারেট খাওয়ার অভ্যেস নেই, কিন্তু ওই দিন খেয়েছিল কষ্ট ভুলতে। আবার আজ এক প্যাকেট কিনে পকেটে ভরে নিল। বাড়িতে ঢুকে যখন বারান্দার দিকে হাঁটছিল কুষাণ, তখন পুরুষ্ট চোখ দুটো সতর্ক ছিল একজন মানুষকে দূর থেকে অবলোচন করতে। কিন্তু এমন কিছু হবে ভাবেনি। নমিতা কারোর সাথে ফোনে কথা বলছে আর হাসছে। হাসতে হাসতে কথা অব্দি বলতে পারছে না। কথার সুর শুনেই বুঝতে বাকি রইল না কার সাথে কথা বলছে। চোখ থেকে টপ করে এক বিন্দু অশ্রু গড়ে পড়তেই
তা সন্তর্পণে সবার আড়ালে মুছে নিল। চুপচাপ তার রুমে ঢুকে পড়ল, যেখানে আগে থেকেই কাইফা বসে আছে। কুষাণকে দেখতেই সে বলল, ভাইয়া, এতক্ষণে আসার সময় হলো তোমার? দুপুরের খাবার কে খাবে? তুমি গ্রামে এসে বড্ড অনিয়ম করছো। বাব্বা, কাইফু, তুইও দেখি আমাকে ম্যাচেস দেখিয়ে কথা বলতে শিখে গেছিস। বুঝেছি, শাসনের অভাবে দিন দিন বেয়ারা হচ্ছিস। মোটেও না, তুমি দোষ করেছো তাই শাসন করেছি। এইখানেই থাকবো, এক্ষুনি আসছি। কুষাণ সিগারেটের প্যাকেটটা লুকিয়ে ফেলল, গায়ে নিয়ে বিছানায় শুয়ে পড়ে। কিছুক্ষণ পর কাইফা আসে হাতে খাবারের প্লেট নিয়ে। মাহমুদা বেগম গেছেন আফসানাদের বাড়ি। কাইফা টেবিলের খাবার রেখে আদুরে কণ্ঠে বলল, উঠে পড়ো ভাইয়া, পুরোটা খাবার শেষ করবা। শুনেও শুনল না কুষাণ। কাইফা ফের ডাকলো, তবুও জবাব পেল না। শেষমেশ শরীর ঝাঁকানি দিয়ে বলল, ভাইয়া, তুমি কি উঠবা? এখন খাবো না। খাবে না মানে? খেতেই হবে। ওঠো, আমি খাইয়ে দিচ্ছি। কাইফা কি আর বুঝবে তার ভাইয়া এখন কেমন সময় কাটাচ্ছে? এক আকাশ সম ভালোবাসার পরও সেই মানুষটাকে অন্য কারোর পাশে দেখার অনুভূতি পৃথিবীর অন্য সব খারাপ অনুভূতিকে নির্দ্বিধায় হার মানায়। কাইফা জোরাজুরিতে উঠতে বাধ্য হলো কুষাণ। বোন তো বনি হয়, তবুও উঠিয়ে বসাতে পারল না, আধশোয়া হয়েই রইল। কাইফা আলতো হাতে খাইয়ে দিচ্ছে। রাহেলা মানুকে পান বানিয়ে দিয়ে এসে ড্রয়িং রুমে টিভি দেখতে বসেছে নমিতা। সময় এখন রাত 9টা। কেমন যেন বোরিং লাগছে তার। আবার হুটহাট হাসি পাচ্ছে, লজ্জা পাচ্ছে। কেন তা জানে না সে। তার মাকে ডেকে বলল, মা, ও মা, কিছু খেতে ইচ্ছে করছে, বানিয়ে দাও। কি খাবি? ভাজা পোড়া কিছু বানিয়ে দাও না। পারবো না, নিজে বানিয়ে খা। সারাদিন কোনো কাজও তো করিস না, শুধু বসে বসে অর্ডার করিস। আমি তো আছি বিনা বেতনের কাজের বুয়া। তখনই নিলয় হাতে করে একটা খাতা আর বই নিয়ে এলো। বলল, আপু, হোমওয়ার্কগুলো করে দাও। শাহনাজ বেগমের কথা শুনে অপমানে চটে গেল নমিতা। রাগেই নিলয়কে বলল, পারবো না, নিজেটা নিজে করো। নমিতাদের কথা শুনছিল কুষাণ। হঠাৎ কি যেন মনে করে পকেটে 2 হাত গুজে দরজার সামনে দাঁড়িয়ে খোঁচা দিয়ে বলে উঠল, কাকিমা, তুমি কাকে কি বলছো? এ করবে রান্না? আদৌ মুখে তোলা যাবে তো? শাহনাজ বেগম তপ্ত নিঃশ্বাস ত্যাগ করলেন। তারপর কাপড় চোপড় ভাঁজ করতে করতে পাশের রুম থেকে জবাব দিলেন, কি আর বলবো বাবা, দোষ তো আমাদেরই। ছোট মেয়ে বলে কোনো কাজে হাত লাগাতে দেইনি। এখন দুশ্চিন্তায় রাতে ঘুম ধরে না। শ্বশুরবাড়িতে গিয়ে কি করবে আল্লাহ জানেন। কুষাণ মুখে কৃত্রিম হাসি ঝুলিয়ে স্বভাব সুলভই বলল, ঠিক বলেছো কাকিমা, একটা আকাইমে হুডুম বানিয়েছ। ব্যাস আর কি লাগে। নমিতা রেগে মেগে অ্যাটম বম। কাঁদবে না হাসবে বুঝতে পারছে না। পারতে পারতে রাগের মাত্রা ছড়িয়ে পড়ছে। কোমরে হাত বুঝে আঙ্গুল তাক করে বলল, তোমরা আমাকে রান্না করার জন্য কোটা দিচ্ছ? আমি কিন্তু কেক আপার ফ্যান। একটু ওয়েট করো, রান্না কাকে বলে এক্ষুনি দেখিয়ে দেবো আমি। কেকা আপার নাম শুনে বিষম খেল কুষাণ। নমিতা মুখে এই কথা শুনে মুহূর্তেই কাশতে আরম্ভ করলো সে। তাতে নমিতার কি আর যায় সে? সে চুল লাড়া দিয়ে একটা ভাব নিয়ে কুষাণের পাশ ঘেঁষে চলে গেল রান্নাঘরে। কাশি থামার পর কুষাণ আওড়ালো, ওই নিমু, না প্লিজ। কিন্তু নমিতার কান অবধি এই কথা পৌঁছাচ্ছে কিনা সন্দেহ। তবে খারাপ কিছু বানায়নি। ফোন দেখে দেখে সিঙ্গারা বানিয়েছে, যদিও কিছুটা পুড়ে পুড়ে গেছে। তবে সেটাও কুষাণ অমৃতভাবেই খেয়ে নিয়েছে, কারণ এই সুযোগটাও হয়তো কোনোদিন আর পাবে না। ভেবেই হাসলো কুষাণ। নমিতা যখন কুষাণের মুখ থেকে রান্নার প্রশংসা শোনার জন্য দাঁড়িয়ে আছে, তখনই তাদের ফোনে টুংটাং শব্দ হলো। ফোনের স্ক্রিনে জল করে ভেসে উঠল একটি খুদে বার্তা। সেখানে লেখা ছিল, কিরে নাগিন, সাপ দেখে কেমন নাকানো চুবানি খেলি? জানি মরিসনি, সাপের কোনো বিষ দাঁত ছিল না, তবুও তোদের ভয় পাইয়ে পৈশাচিক আনন্দ পেয়েছি।